Assalamu alaikum. Welcome to our 13th lecture. এটা আমাদের আগের লেকচারের কন্টিনিউয়েশন। গত লেকচারটা আমরা শেষ করেছিলাম হচ্ছে পোয়েট্রি সামারি 4 এ। আমরা আজকে 5 থেকে শুরু করব। আমাদের হাতে সময় খুবই কম, এজন্য আমরা চেষ্টা করব হচ্ছে যে বিষয়গুলো ব্যাখ্যা না করলেই না, সেই বিষয়গুলো আমরা কভার করার চেষ্টা করব। আর হচ্ছে আমরা আমাদের ক্লাসে যা আলোচনা করব সেটাই আমরা আমাদের ফাইনালে এক্সপেক্ট করব, বাইরে থেকে কোনো কিছু আসবে না। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, আমরা হচ্ছে ক্লাসে যা আলোচনা করব তার মধ্য থেকেই ফাইনালে আসবে। তাহলে আমরা শুরু করে দিই, অন্যরা আস্তে আস্তে আমরা আস্তে আস্তে শুরু করি। আর্নল্ড, আমরা আর্নল্ডের স্টাডি অফ পোয়েট্রি পড়ছি। আজকে আমরা শুরু করছি সামারি 5 স্লাইড থেকে। Arnold proposes the touchstone method of analyzing poetry. কবিতাকে ইভালুয়েট করার জন্য, মূল্যায়ন করার জন্য, ব্যাখ্যা করার জন্য আর্নল্ড একটা নতুন মেথড, পদ্ধতির কথা বলছেন। সেই পদ্ধতিকে বলছে দ্য টাচস্টোন মেথড। গত লেকচারে আমি যেটার একটু আভাস দিয়েছিলাম, একটু একটু মানে সিগন্যাল দিয়েছিলাম যে ওই যে কোষ্টি পাথর। আর্নল্ড বলছেন যে কোষ্টি পাথর পদ্ধতিতে কবিতাকে মূল্যায়ন করা যায়, বিশ্লেষণ করা যায়, বিবেচনা করা যায়। সেই কোষ্টি পাথরের ইংরেজি হচ্ছে টাচস্টোন। টাচস্টোন, যার মাধ্যমে কোনো কিছু খাঁটি না নকল সেটা বের করা যায়। দ্য টাচস্টোন মেথড অফ অ্যানালাইজিং পোয়েট্রি। এই টাচস্টোন মেথডের মাধ্যমে আমরা যদি কবিতাকে ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা কি করতে পারবো? কোষ্টি পাথরের মাধ্যমে আমরা কি করতে পারি? কোনো কিছু খাঁটি সোনা নাকি নকল সোনা সেটা বের করতে পারি। এখন কবিতার কোষ্টি পাথর, সেটার মাধ্যমে আমরা কোনো কিছু কবিতা, সেটা কি খাঁটি কবিতা নাকি নকল কবিতা, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। আর্নল্ড সেটাই বলছেন যে টাচ স্টোন মেথড, আমরা এই পদ্ধতিটা ব্যবহার করব। কোষ্টি পাথর পদ্ধতি কবিতাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য, কবিতাকে মূল্যায়ন করার জন্য আমরা কোষ্টি পাথর ব্যবহার করব। এই কোষ্টি পাথরটা কি? আমরা যদি কোষ্টি পাথর ব্যবহার করি তাহলে কি হবে? ইন অর্ডার টু ডিটারমাইন ওয়েদার ইট ইজ অফ হাই স্ট্যান্ডার্ড অর নট। কোন একটা কবিতাকে যদি আমরা কোষ্টি পাথর পদ্ধতির মধ্য দিয়ে নিয়ে যাই, টাচস্টোন মেথডের মধ্য দিয়ে নিয়ে যাই, তাহলে আমরা বের করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো যে এই কবিতার মান কি উন্নত নাকি উন্নত না। whether this poetry is of a high standard or not, এই কবিতার কি স্ট্যান্ডার্ড হাই নাকি না, এটা কিন্তু বের করা যাবে। এখন এটা কিন্তু আর্নল্ডের নিজস্ব আবিষ্কার না। আর্নল্ড নিজেই বলছেন হি বরোজ দিস মেথড ফ্রম লঙ্গিনাস। লঙ্গিনাস নামে একজন দার্শনিক, তার মতবাদ থেকে আর্নল্ড এই পদ্ধতিটা ধার করেছেন। হি বরোড। লঙ্গিনাস কি বলেছিলেন? লঙ্গিনাস হু said in his idea of the sublime, লঙ্গিনাস তার একটা সাবলাইম নিয়ে, সাবলাইম শব্দটার সাথে আপনাদের পরিচিত থাকতে পারে, যারা পরিচিত না পরিচিত হয়ে যান। সাবলাইম, SUBLIME। লঙ্গিনাস উনি সাবলাইম এই শব্দটার অর্থ উনি বলছেন। সাবলাইম মানে কি? আইডিয়া অফ সাবলাইম, হোয়াট ইজ দ্যাট? হাইলাইট করা আছে, দেখেন। If a certain example of sublimity can please anyone, if a certain example of sublimity, sublime থেকে আসছে sublimity, sublime adjective, sublimity noun, তার মানে কোনো কিছুর মধ্যে সাবলিমিটি থাকলে আমরা সেটাকে সাবলাইম বলি। এখন সাবলিমিটি থাকা মানে কি? সাবলিমিটি থাকা, কোনো কোনো কিছুর মধ্যে সাবলিমিটি থাকাটা মানে কি, সেটাই পরেই কিন্তু ব্যাখ্যা করা আছে। দেখেন, if anything can please anyone, can please anyone, যে কাউকে আনন্দ দিতে পারে। সাবলিমিটি থাকা মানে কি? কোনো কিছুর মধ্যে সাবলিমিটি থাকা মানে হচ্ছে ওই বস্তুটা যে কাউকে আনন্দ দিতে পারে।
কোনো কিছুর মধ্যে সাবলিমিটি থাকা মানে হচ্ছে সেটা যে কাউকে আনন্দ দিতে পারে, দ্যাট ক্যান প্লিজ এনিওয়ান, যে কাউকে আনন্দ দিতে পারে, যে কেউ সেটা থেকে আনন্দ নিতে পারে, রিগার্ডলেস অফ হ্যাবিটস, টেস্ট অর এজ, অভ্যাস, রুচি এবং বয়স নির্বিশেষে। অভ্যাস, রুচি এবং বয়স নির্বিশেষে। এক একজনের এক এক রকম অভ্যাস থাকে, আমাদের এক একজনের অভ্যাস এক এক রকম, আমাদের এক একজনের টেস্ট রুচি এক এক রকম, আমাদের এক একজনের বয়স এক এক রকম। এই অভ্যাস, রুচি এবং বয়স নির্বিশেষে, এসবের উপর নির্ভর করবে না, যে কেউ আনন্দ পাবে, অ্যান্ড ক্যান প্লিজ অ্যাট অল টাইমস, এবং যে কোনো সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যে কোনো সময়ের যে কাউকে আনন্দ দিতে পারে। 2000 বছর আগে একজন, সেও আনন্দ পাবে, বর্তমানে 2021 সালে সেও একজন আনন্দ পাবে, 4000 সালের কেউ একজন, সেও আনন্দ পাবে। অভ্যাস, রুচি, বয়স এবং স্থানকাল নির্বিশেষে সবাই সেই বস্তুটা থেকে আনন্দ নিতে পারবে, তাহলে আমরা বলতে পারি ওই বস্তুটার মধ্যে সাবলিমিটি আছে। যদি কোনো একটা বস্তু স্থান কাল নির্বিশেষে, অভ্যাস, রুচি, বয়স নির্বিশেষে সবাইকে আনন্দ দিতে পারে, ভালো করে খেয়াল করেন, কোন একটা বস্তু স্থান কাল নির্বিশেষে, অভ্যাস, রুচি, বয়স নির্বিশেষে সবাইকে সমানভাবে আনন্দ দিতে পারে, সমানভাবে না বলি, সবাইকে আনন্দ দিতে পারে, স্থান কাল নির্বিশেষে, অভ্যাস, রুচি, বয়স নির্বিশেষে সবাইকে আনন্দ দিতে পারে, তাহলেই আমরা বলতে পারি ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ ট্রু এক্সাম্পল অফ সাবলাইম। তবে সেটাকে আমরা সাবলাইম বলতে পারি। সাবলাইম হচ্ছে সেই বস্তু যেটা স্থান কাল নির্বিশেষে যে কাউকে, তার অভ্যাস, রুচি এবং বয়স নির্বিশেষে সবাইকে আনন্দ দিতে পারে, সেটাকে আমরা বলে থাকি সাবলাইম। প্রথমে আমরা এই সাবলাইম আনন্দটা রাখছি, সাবলাইম শব্দটা আমাদের কাছে রাখছি। এখন সাবলাইম শব্দটা, এটার সাথে কানেক্টেড হচ্ছে আরেকটা শব্দ, সেটা আমরা সবাই জানি, ক্লাসিক। সাবলাইম এবং ক্লাসিক এই দুটোর সাথে কানেকশন আছে, আমরা এটা একটু পরে বুঝতে পারবো। এখন লঙ্গিনাস আমাদেরকে সাবলিমিটি এবং সাবলাইম এই শব্দটার ব্যাখ্যা দিলেন। লঙ্গিনাসের এই যে আইডিয়া অফ সাবলিমিটি এন্ড আইডিয়া অফ সাবলাইম, এখান থেকে কিছুটা আইডিয়া আর্নল্ড ধার করেছেন, যে কাউকে আনন্দ দিতে পারে। তার মানে আর্নল্ড বলতে চাচ্ছেন যে যা কিছু যে কাউকে, মানে কবিতার কথা যেন বলছেন, তাহলে যে কবিতা সবাইকে আনন্দ দিতে পারে। আমরা একটু একটু বুঝে নেই, কবিতা যেটা সবাইকে আনন্দ দিতে পারে, স্থানকাল নির্বিশেষে, অভ্যাস, রুচি, বয়স নির্বিশেষে যে কবিতা সবাইকে আনন্দ দিতে পারে, তার মানে সেটাই সাবলাইম পোয়েট্রি। এবং সাবলাইম পোয়েট্রিটাই মেবি আর্নল্ড বলতে চাচ্ছেন ওটা টাচস্টোন হবে, ওইটাই কোষ্টি পাথর কবিতা হবে, টাচস্টোন পোয়েট্রি হবে। আমরা আরেকটু সামনে যাই। লঙ্গিনাসের এই মেথডটা যে আর্নল্ড প্রথম ব্যবহার করছেন তা কিন্তু না, তার আগে এই পদ্ধতিটা আরেকজন ব্যবহার করেছেন। দিস মেথড ওয়াজ ফার্স্ট সাজেস্টেড ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে এটা প্রথম অ্যাপ্লাই করেছিলেন এডিসন। আপনারা যারা 18th century 2 পড়েছেন, এডিসন অ্যান্ড স্টিল, যে কভারলি পেপারস, আশা করি আপনাদের মনে থাকার কথা, সেই এডিসন। এডিসন উনি বলেছিলেন, who said that he would have a man read classical works. এডিসন বলেছেন যে উনি চান যারা পাঠক তারা সবাই ক্লাসিক ওয়ার্কস, ক্লাসিক লিটারেচার গুলো পড়ুক। ক্লাসিক্যাল ওয়ার্কস কোনগুলো? এখন প্রশ্ন হচ্ছে, এই যে ক্লাসিক্যাল ওয়ার্কস, আমরা সবাই ক্লাসিক শব্দটার সাথে পরিচিত, তাহলে ক্লাসিক শব্দটার মানেটা কি? ক্লাসিক্যাল ওয়ার্কস সেগুলোই which have stood the test of time, যেগুলো সময়ের বিচারে উত্তীর্ণ, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। মানে কি, হাজার হাজার বছর আগে সেই সাহিত্য মানুষের কাছে প্রিয় ছিল, বর্তমানেও প্রিয়, ভবিষ্যতেও প্রিয় থাকবে, সময়ের, কালের পরীক্ষায় উত্তীর্ণ। তার মানে যে কোনো সময়ের যে কেউ, তার কাছে এই সাহিত্য, এই কবিতা সেটা প্রিয় হবে। এডিসন বলছেন
ক্লাসিক্যাল ক্লাসিক লিটারেচার এটা সব পাঠকের পড়া উচিত, এবং ক্লাসিক লিটারেচার হচ্ছে সেই সাহিত্য যেটা কালের পরীক্ষায় উত্তীর্ণ। 1000 বছর আগেও মানুষের খুব প্রিয় ছিল, বর্তমানেও খুব প্রিয়, ভবিষ্যতেও প্রিয় থাকবে। অ্যান্ড তার মানে এডিসন এই কথাটা বলছেন যে সব পাঠককে ক্লাসিক লিটারেচার পড়তে হবে, and place and also those modern works which find high praise among contemporaries. আচ্ছা, এখন কথা হচ্ছে শুধুমাত্র কি ক্লাসিক লিটারেচারই পড়তে হবে? যারা সাহিত্যের পাঠক, যারা পাঠক, তারা কি শুধুমাত্র ক্লাসিক লিটারেচার নিয়েই পড়ে থাকবে? তারা আর কিছু পড়বে না? অবশ্যই তারা আরো কিছু পড়বে। ক্লাসিক লিটারেচার ভালো করে পড়া শেষ হওয়ার পর তারা কি পড়বে? অলসো দোজ মডার্ন ওয়ার্কস, এবং সেই সব আধুনিক কাজগুলো which find high praise among contemporaries, এবং যেগুলো প্রশংসা পেয়েছে মানুষের কাছে, যারা ক্রিটিক, যারা সমালোচক, যারা সেটাকে হাই স্ট্যান্ডার্ড বলে মূল্যায়ন করেছে, হাই স্ট্যান্ডার্ড বলে মূল্যায়ন করেছে। তার মানে পাঠকদের দুই ধরনের সাহিত্যের উপর গুরুত্ব দিতে হবে। নাম্বার ওয়ান, ক্লাসিক লিটারেচার, যেটা কালের পরীক্ষায় উত্তীর্ণ, 1000 বছর আগেও ভালো, শ্রেষ্ঠ, এখনো শ্রেষ্ঠ, ভবিষ্যতেও শ্রেষ্ঠ থাকবে, সেগুলো তো পড়তেই হবে। আর আধুনিক সেই সব কাজই পড়তে হবে যেগুলো শিল্প সমালোচকদের হাতে, শিল্প সমালোচকরা যেটাকে উচ্চমান সম্পন্ন বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ক্লাসিক লিটারেচার পড়ে তো আমি মজা নাও পেতে পারি। একজন আনন্দ পাচ্ছে, আমি যে আনন্দ পাবো তা তো না, তাই না? ক্লাসিক লিটারেচার পড়ে, ক্লাসিক পোয়েট্রি পড়ে সবাই কি সমান আনন্দ পাবে? আপনারা বলেন, ইজ ইট পসিবল? নো স্যার। এটা কিন্তু সম্ভব না। ক্লাসিক লিটারেচার সবাইকে কি সমান আনন্দ দিতে পারে কিনা, এটা হচ্ছে একটা কথা। ক্লাসিক লিটারেচার কিন্তু সবাই সেটা থেকে সমান আনন্দ নিতে পারে না। সেই কথাটাই এডিসন পরে বলছেন। শুধু এডিসনের কথা না, এই যে যেখানে কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে আর্নল্ডেরও কথা, এডিসনও বলেছেন, আর্নল্ডেরও কথা। সেটা কি, ভালো করে দেখেন। যদি কেউ, ইফ দ্য ম্যান ফেইলস টু ফাইন্ড, যদি কেউ ব্যর্থ হয়, ইফ দ্য ম্যান, যদি, এখানে মানুষ বলে আমরা পাঠক বলি, ইফ দ্য রিডার, যদি পাঠক, ফেইলস টু ফাইন্ড এনি ডিলাইট ইন দেম, পাঠক যদি আনন্দ না পায়, সে যদি ক্লাসিক লিটারেচার এবং বেস্ট লিটারেচার পড়ে আনন্দ না পায়, দেন হি উড কনক্লুড দ্যাট, তখন পাঠকের এইটাই মনে করা উচিত, পাঠকের এইটাই মনে করা উচিত যে ইট ইজ নট দ্য অথর হু ল্যাক্স কোয়ালিটি, এটা যিনি লেখক তার কোনো ঘাটতি না, পাঠক আনন্দ পাচ্ছে না। ক্লাসিক লিটারেচার পড়ে পাঠক আনন্দ পাচ্ছে না, ক্লাসিক লিটারেচার পড়ে পাঠক আনন্দ পাচ্ছে না। কন্টেম্পোরারি গ্রেটেস্ট লিটারেচার, যেটা শিল্প সমালোচকরা বলছে যে এটা গ্রেট লিটারেচার, পাঠকরা আনন্দ পাচ্ছে না, পাঠকরা আনন্দ পাচ্ছে না। তাহলে এটা কি লেখকের দোষ? না, ইট ইজ নট দ্য অথর হু ল্যাক্স কোয়ালিটি, ইট ইজ নট দ্য অথর হু ল্যাক্স কোয়ালিটি, এটা এটা লেখকের কোনো ঘাটতি না, ল্যাকিংস, লিমিটেশন, ঘাটতিটা লেখকের না, বাট দ্য রিডার, এটা হচ্ছে ঘাটতিটা কার? পাঠকের। হু ইজ ইনকেপেবল অফ ডিসকভারিং দেম। হাজার হাজার মানুষ আনন্দ পেয়েছে, হাজার হাজার মানুষ বলেছে এটা উত্তম, এখন আপনি মাঝখান থেকে একজন বললেন যে আমার ভাল লাগছে না, তার মানে এটা আপনার সমস্যা, এটা পাঠক হিসাবে আপনার ল্যাকিংস। আপনাকে তাহলে আপনার রুচি উন্নত করতে হবে। ক্লাসিক লিটারেচার পড়ে, যেটা মানে হাজার হাজার বছর ধরে মিলিয়ন মিলিয়ন স্কলার তারা এটাকে শ্রেষ্ঠ বলেছেন, তারা এটা পড়ে আনন্দ পেয়েছেন। আপনি যদি ক্লাসিক লিটারেচার পড়ে, আপনি যদি গ্রেটেস্ট লিটারেচার পড়ে আনন্দ না পান, সেটা কিন্তু লেখকের ত্রুটি না, লেখকের ঘাটতি না, সেটা পাঠক হিসাবে আপনার শর্টকামিংস, আপনার ঘাটতি। আমাদের এই স্লাইডটা থেকে আমরা কি কি ধরনের শর্ট এক্সপ্লেনেশন পেতে পারি, কি কি ধরনের শর্ট এক্সপ্লেনেশন পেতে পারি? এখানে
আমরা টাচস্টোন মেথড থেকে আমরা কি পাচ্ছি? টাচস্টোন মেথড হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা বের করতে পারি whether poetry is high standard or not. এটা হচ্ছে এক কথার, এটাকে আরেকটু বাড়াতে হবে। আইডিয়াটা এটা যে টাচস্টোন মেথড হচ্ছে কোষ্টি পাথর দিয়ে যেমন সোনা খাঁটি না নকল সেটা আমরা যাচাই করতে পারি, টাচস্টোন মেথডের মাধ্যমে কোনো কবিতার মান কি উন্নত নাকি এটা আমরা বের করতে পারি। এখন আর্নল্ডের কিন্তু টাচস্টোন মেথড এটা তার নিজস্ব আবিষ্কার না, এটা লঙ্গিনাস হচ্ছে উনি প্রথম এই কথাটা বলেছিলেন উনি যখন সাবলাইম দ্য আইডিয়া অফ সাবলিমিটি নিয়ে যখন কথা বলেছেন। এখন এখান থেকে আমাদের একটা শর্ট এক্সপ্লেনেশন হতে পারে লঙ্গিনাসের আইডিয়া অফ সাবলিমিটি। লঙ্গিনাস সাবলাইম বলতে কি বুঝিয়েছেন, হোয়াট ইজ সাবলিমিটি, এবং একই সাথে লঙ্গিনাসের যে আইডিয়াটা এটা কিন্তু প্রথম আর্নল্ড ব্যবহার করছেন না, তার আগে ব্যবহার করে গেছেন এডিসন। এডিসন কি বলেছেন যে যারা সাহিত্যের পাঠক, যারা সাহিত্য নিয়ে অনুরাগী, যারা সাহিত্য পছন্দ করে তাদের উচিত ক্লাসিক লিটারেচার গুলো আগে পড়া, ক্লাসিক লিটারেচার পড়া শেষ হলে আধুনিক সাহিত্যের মধ্যে যেগুলো শ্রেষ্ঠ লিটারেচার, যারা ক্রিটিক তারা তো রায় দেয় যে আধুনিক সাহিত্যগুলোর মধ্যে এটা এটা হচ্ছে বেস্ট, ওইগুলো পড়তে হবে। এখন আমাদের তো আয়ু কম, আমাদের আমরা আর কত বছর বাঁচি, 70 80 90 বড় জোরে 100 বছর বাঁচি, এবং তার মধ্যে আমরা কিন্তু পড়ার সময় খুব বেশি পাই না, তার মানে উই হ্যাভ এ ভেরি লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম। আমাদের কিন্তু যা মানে যে যেন তেন সাহিত্য পড়ে সময় নষ্ট করার সময় নাই। এডিসন বলছেন আমাদের যেহেতু হাতে সময় লিমিটেড, আমাদের পড়াটা বুঝে শুনে পড়া উচিত, সময় নষ্ট যেন না হয়। ক্লাসিক্যাল ওয়ার্কস গুলো আমরা পড়বো, তারপরে আমরা পড়বো যেগুলো মডার্ন লিটারেচারের মধ্যে বেস্ট লিটারেচার কারা কারা বের করবে, কারা জাজ করবে, যারা ক্রিটিক তারা বলবে। এডিসনের এই কথাটা একটু মাথায় রাখবেন। এডিসন কি বলছেন যে যারা সাহিত্য অনুরাগী, যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চান তাদের একটু খেয়াল রাখা উচিত যে প্রথমত তাদেরকে ক্লাসিক লিটারেচার গুলো পড়ে ফেলতে হবে, মন দিয়ে পড়ার পরে ক্লাসিক লিটারেচার মন দিয়ে পড়ার পরে যেগুলো মডার্ন লিটারেচারের মধ্যে বেস্ট সেগুলো পড়তে হবে। ক্লাসিক এবং মডার্ন বেস্ট লিটারেচার, ক্লাসিক মডার্ন বেস্ট লিটারেচার। ক্লাসিক গুলো কোনগুলো, যেগুলো those who have stood the test of time, যেগুলো কালের পরীক্ষায় উত্তীর্ণ, সেগুলো আগে মন দিয়ে পড়তে হবে। তারপরে মডার্ন লিটারেচার গুলোর মধ্যে যেগুলো যারা ক্রিটিকরা যেটাকে বলেছেন এটা বেস্ট সেটা পড়বে। এখন কোন পাঠক যদি বলেন আমি ভালো লাগছে না, আমার মন ভরছে না, তাহলে এটা লেখকের ত্রুটি, লেখকের ঘাটতি না, এটা পাঠকের ঘাটতি। পাঠককে তাহলে পড়াশোনা করে নিজেকে কাল্টিভেট করতে হবে, নিজেকে এনরিচ করতে হবে, পলিশ করতে হবে। এই কথাটাই আর্নল্ড বলছেন। এই স্লাইডটা নিয়ে আপনাদের কারো কোনো প্রবলেম আছে? এখানে আমাদের পয়েন্টটা মূলত চারটা। প্রথমে আর্নল্ড টাচস্টোন মেথডের কথা বলছেন, তারপর লঙ্গিনাসের আইডিয়া অফ সাবলিমিটি এই যে হাইলাইট করা আছে, তারপর এডিসনের থিওরি, খুব অল্প, জাস্ট এইটুকু আইডিয়া রাখবেন, এইটুকু যেটুকু লেখা আছে স্লাইডে এইটুকুই বোঝার চেষ্টা করবেন। আর শেষে কথাটা যে যদি কোনো পাঠকের ক্লাসিক লিটারেচার ভালো না লাগে, ক্রিটিকরা বলেছে এটা বেস্ট লিটারেচার, কিন্তু পাঠকের সেটা ভালো লাগছে না, তখন তখন যদি আমরা জাজ করি যে তাহলে এটা মনে হয় লেখকের ঘাটতি, না লেখকের ঘাটতি না। ইফ দ্য রিডার ফেইলস টু ফাইন্ড ডিলাইট, যদি পাঠক আনন্দ পেতে ব্যর্থ হয় তাহলে সেটা যিনি কবি তার ঘাটতি না, এটা যিনি পাঠক তার ঘাটতি, তাকে নিজেকে আরো এনরিচ করতে হবে, উন্নত করতে হবে পাঠক হিসেবে। এই স্লাইডটা একটু মাথায় রাখবেন। এরপর আমরা তারপরে স্লাইডে আসি, সামারি 6। টাচস্টোন মেথডটাকে আমরা আরেকটু এক্সপ্লেইন করি। কোষ্ঠীপাথর পদ্ধতি, যেটা কোষ্ঠীপাথর পদ্ধতি সেটাকে আমরা আরেকটু ব্যাখ্যা করছি। আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে Yes, পাচ্ছেন? sir.
যদি কথা বুঝতে বা দেখতে কোনো সমস্যা হয় প্লিজ বলবেন, কোনো রকম যদি প্রবলেম হয় আমাকে জানাবেন। ওকে, লেটস কন্টিনিউ। আর্নল্ড অ্যাপ্লাইজ দ্য টাচ স্টোন মেথড। একটু আগে আমরা বললাম কোষ্ঠী পাথর পদ্ধতি, কোষ্ঠী পাথর দিয়ে আমরা সোনা খাঁটি না নকল সেটা বের করতে পারি। আর কবিতার কোষ্ঠী পাথর দিয়ে কোনো কবিতার মান কি উন্নত নাকি উন্নত না সেটা বের করতে পারি। বুঝতে পারছেন? টাচস্টোন, কোষ্ঠী পাথর, আইডিয়াটা ক্লিয়ার রাখবেন। আর্নল্ড উনি এই কোষ্ঠী পাথর পদ্ধতিটা অ্যাপ্লাই করছেন বাই টেকিং এক্সাম্পল ফ্রম দ্য টাইম টেস্টেড ক্লাসিক। এডিসন যে কথাটা গত গত স্লাইডে বললেন না, যে ক্লাসিক লিটারেচারকে আমাদের সব সময় মাথায় রাখতে হবে। ক্লাসিক লিটারেচার এগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ হাজার হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে এগুলো আমাদের কাছে জনপ্রিয়, আমাদের প্রিয়। হাজার হাজার বছর ধরে আমাদের কাছে প্রিয়, তার মানে এগুলো তো যেই সেই লিটারেচার না, যেই সেই সাহিত্য না, এটা গুরুত্বপূর্ণ। তার মানে আর্নল্ড বলছেন ক্লাসিক লিটারেচারকে আমাদের সব সময় মাথায় রাখতে হবে। আর্নল্ডও বলছেন টাইম টেস্টেড ক্লাসিক, ক্লাসিক লিটারেচারকে আমাদের মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো, ক্লাসিক লিটারেচারকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো। এন্ড কম্পেয়ারিং দেম, এবং সেটাকে আমরা তুলনা করব, ক্লাসিক লিটারেচারকে আমরা কম্পেয়ার করব, তুলনা করব উইথ আদার পোয়েট্রি, অন্য কবিতার সাথে আমরা এটাকে সবসময় তুলনা করব। তার মানে যখনই নতুন কোনো কবি আসবে, নতুন কোনো কবি কবিতা লিখবে, সেটাকে আমরা ক্লাসিক লিটারেচারের সাথে তুলনা করব, কম্পেয়ার কন্ট্রাস্ট করব। তুলনা করলে কিন্তু যাচাই হয়ে যাবে, ওইটাই হচ্ছে কোষ্ঠী পাথরে ঘষা। সোনা যেমন কোষ্ঠী পাথরে ঘষলে সেটা আসল নাকি নকল সেটা বোঝা যায়। নতুন কবিদের কবিতা আমরা যদি ক্লাসিক কবিতার সাথে যাচাই করি তাহলে কিন্তু সেটার মূল্যায়নটা হয়ে যাবে। ওইটাই আর্নল্ড বলছেন যে ক্লাসিক লিটারেচারের সাথে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করা মানেই হচ্ছে কোষ্ঠী পাথরের সাথে ঘষা। ক্লাসিক কবিতা, ক্লাসিক পোয়েট্রির সাথে কম্পেয়ার করা মানেই হচ্ছে নতুন কবিতাটা ভালো নাকি অতটা ভালো না সেটা কিন্তু বের হয়ে যাবে। Comparing them with other poetry to determine whether they possess high poetic standard of the classic. এখন ক্লাসিক পোয়েট্রি, ক্লাসিক কবিতা যে হাজার হাজার বছর ধরে টিকে আছে, তার মানে সেটা অবশ্যই মানের দিক থেকে উন্নত। যদি তার সাথে তুলনা করে, যদি তার সাথে তুলনা করে আমরা পজিটিভ রেজাল্ট পাই যে না এটা নতুন কবিতাটা উন্নত, এই যে পদ্ধতিটা এটাই হচ্ছে টাচস্টোন মেথড। আমরা ক্লাসিক পোয়েট্রির সাথে ক্লাসিক কবিতা এটার সাথে যাচাই করব, সেই ক্লাসিক পোয়েট্রির তুলনায় নতুন কবিতা ক্লাসিক পোয়েট্রির সাথে, ক্লাসিক পোয়েট্রির সাথে তুলনা করে, ক্লাসিক পোয়েট্রির সাথে তুলনা করে যদি আমরা বলতে পারি এটা মানসম্মত, ক্লাসিক পোয়েট্রির সাথে তুলনায় এই নতুন কবিতা কোনো অংশে কম না, তাহলে কিন্তু আমি যাচাই করে ফেললাম, আমি কিন্তু অলরেডি ইভ্যালুয়েট করে ফেললাম, কোষ্ঠী পাথরে যাচাই হয়ে গেছে। কোষ্ঠী পাথরটা কি? ক্লাসিক পোয়েট্রি। নতুন কবি একজন কবিতা লিখেছে, সেটাকে আমি ক্লাসিক কবিতার সাথে যাচাই করলাম, যাচাই করে দেখলাম সেটা কোনো অংশে কম না, তাহলে আমরা বলবো এটার মধ্যে আছে হাই পোয়েটিক স্ট্যান্ডার্ড, তখন আমরা সেটাকে ভালো কবিতা বলবো। এটাই হচ্ছে আর্নল্ড বলছেন যে নতুন কোনো কবি যদি কবিতা লেখে তাহলে সেটাকে আমরা ক্লাসিক কবিতার সাথে তুলনা করব, তুলনা করে আমরা ইভালুয়েট করব, মূল্যায়ন করব। তার মানে ক্লাসিক পোয়েট্রি হচ্ছে টাচস্টোন। কোষ্ঠী পাথরটা কি এখানে? কোষ্ঠী পাথর হচ্ছে ক্লাসিক কবিতা। নতুন কোন কবি কবিতা লিখলে আমি সেই ক্লাসিক কবিতার সাথে তুলনা করব, কম্পেয়ার করব, তাহলেই মূল্যায়ন হয়ে যাবে। আর্নল্ড আরো কি বলছেন আমরা দেখি। হি সেজ দ্যাট, আর্নল্ড আরো বলছেন, the poems did not resemble or possess any similarity to the touchstone. ক্লাসিক কবিতার সাথে যে হুবহু মিল থাকতে হবে, ক্লাসিক কবিতার একদম লাইন বাই লাইন, স্ট্রাকচার বাই স্ট্রাকচার হুবহু যে মিল থাকতে হবে, ক্লাসিক পোয়েট্রির যে একেবারে
আয়নার মতো প্রতিফলন থাকতে হবে, একেবারে হুবহু রিজেম্বল হতে হবে, খুব বেশি মিল থাকতে হবে তা কিন্তু না। নতুন কবিতার need not resemble or possess any similarity to the touchstone, ক্লাসিক কবিতার সাথে যে হুবহু মিল থাকতে হবে এমন কোনো কথা না। হুবহু লাইন বাই লাইন মিল থাকলে সেটা তো নকল হয়ে গেল। উনি কিন্তু, আর্নল্ড কিন্তু হুবহু সিমিলারিটির কথা বলছেন না, হুবহু রিজেম্বলেন্সের কথা কিন্তু বলছেন না। Once the critic has lodged the touchstone in his mind, যখন একজন সমালোচক, কবিতার সমালোচক যখন তার মনের মধ্যে ক্লাসিক পোয়েট্রিকে টাচস্টোন হিসেবে রাখবেন, ভালো করে খেয়াল করেন, একজন কবিতার সমালোচক তার মনের মধ্যে টাচস্টোন হিসেবে ক্লাসিক পোয়েট্রিটাকে অলরেডি রাখছেন, এটা অলরেডি রাখা আছে, তাহলে কিন্তু অলরেডি মাইন্ডসেট ওইভাবে সেট হয়ে যাবে, তাই না? মাইন্ডসেট অলরেডি সেট হয়ে যাবে অটোমেটিক্যালি। যিনি শিল্প সমালোচক, কবিতার সমালোচক, অটোমেটিক্যালি অটো হয়ে যাবে, অটোমেটিক্যালি হি উইল ডিটেক্ট দ্য পজিশন অফ হাই পোয়েটিক কোয়ালিটি, মানে সেইভাবেই উনি বুঝে ফেলবেন যে নতুন কবিতার মধ্যে মান কেমন, উন্নত নাকি ততটা উন্নত না। মানে এসেন্সটা, ক্লাসিক পোয়েট্রির যে এসেন্স, নির্যাস, সেটা মনের মধ্যে রাখতে হবে। শুধুমাত্র ওই ছন্দমিল, স্ট্রাকচার, সিমিলারিটি এগুলো হচ্ছে ক্ষুদ্র ব্যাপার, আসল বিষয়টা হচ্ছে গভীরে। আমরা যখনই একজন কবিতার সমালোচক তার মনের মধ্যে ক্লাসিক পোয়েট্রিটাকে কুষ্টিপাথর হিসেবে রাখবেন, যে আমি জানি ক্লাসিক পোয়েট্রি কি, অলরেডি কিন্তু তার একটা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া কিন্তু মনের মধ্যে সেট করা থাকে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী অটোমেটিক্যালি উনি জাজ করে ফেলতে পারেন টু ডিটেক্ট দ্য পজিশন অফ হাই পোয়েটিক কোয়ালিটি। হি উইল হ্যাভ দ্য ট্যাক্ট অফ ফাইন্ডিং, এটা হচ্ছে অটোমেটিক্যালি হয়ে যাবে যখনই কোনো শিল্প সমালোচক তার মনের মধ্যে ক্লাসিক পোয়েট্রিটাকে রাখবেন, তখন জাজমেন্ট, মূল্যায়নটা অটোমেটিক্যালি হয়ে যাবে। মনের মধ্যে যখনই ক্লাসিক পোয়েট্রি গুলো রাখা হবে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি জাজমেন্টটা হয়ে যাবে। হি উইল হ্যাভ দ্য ট্যাক্ট, যিনি সমালোচক তার এটা সহজাত বৈশিষ্ট্য হয়ে যাবে, ইজিলি তিনি পারবেন ইন আদার পোয়েট্রি দ্যাট হি কম্পেয়ার্স টু দ্য টাচস্টোন। তুলনাটা কিন্তু ওইরকম বাহ্যিক তুলনা না, এটা হচ্ছে ভেতরের তুলনা, সাবজেক্ট ম্যাটার, এসেন্স, ফিলোসফির তুলনা হবে। ছন্দমিল কিভাবে হলো, কয়টা লাইন, কয়টা শব্দ, শুনতে কেমন লাগছে, এটা কিন্তু তখন আর মূল কথা না, মূল কথা হচ্ছে ভেতরের নির্যাস, ফিলোসফি, আসল ভেতরের সাবজেক্ট ম্যাটারটা। তার মানে কোষ্ঠীপাথর ক্লাসিক পোয়েট্রির সাথে তুলনা কিন্তু বাহ্যিক ভাবে হচ্ছে না, এটা কিন্তু ইন্টারনাল কম্প্যারিজন হচ্ছে। গভীরের যে দর্শন, ফিলোসফি, এসেন্স, নির্যাস, সেটার সাথে কিন্তু তুলনা হবে যে নতুন কবিতাটা কতটা উন্নত। হুবহু মিলে গেলে তো কপি হয়ে গেল, জেরক্স কপি, সেটা তো হবে না, এই বিষয়টা মাথায় রাখবেন। এরপর 3 নম্বর পয়েন্টটা দেখেন কি লেখা, আর্নল্ড কোট করছেন, আর্নল্ড কোটস হোমার। আমরা হোমারের ক্লাসিক্স পড়েছি, আশা করি আপনারা বেশিরভাগই পড়ে ফেলেছেন হোমারের ক্লাসিক্স, ইলিয়াড, অডিসি, না ইয়েস পড়লে স্যার, অলরেডি খুব দ্রুত পড়ে ফেলবেন আশা করি। এগুলো হোমার, পড়া শেষ হয়ে গেছে আমাদের। ভেরি গুড। হোমার, আর্নল্ড হোমারের কথা বলছেন। দান্তে, দান্তে ডিভাইন কমেডি, দান্তে, শেক্সপিয়ার, আপনারা শেক্সপিয়ারের কবিতা পড়েছেন, নাটক পড়েছেন, এন্ড মিল্টন, মিল্টন, জন মিল্টন, তার কবিতা পড়েছেন। তার মানে আর্নল্ড কিন্তু এই 4জন নক্ষত্র আমাদের সামনে দাঁড় করাচ্ছেন, হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন, হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন, মুখস্থ করে ফেলেন, হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন, হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন। তার মানে আর্নল্ড এদের কবিতাগুলোকে কিন্তু টাচস্টোন পোয়েট্রি হিসাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন, যে আমাদের মনের মধ্যে যদি হোমারের পোয়েট্রি থাকে, দান্তের পোয়েট্রি থাকে, শেক্সপিয়ারের পোয়েট্রি থাকে, মিল্টনের পোয়েট্রি থাকে, তাহলে অলরেডি কিন্তু আমরা নতুন কবিতাগুলোকে জাজ করতে পারবো।
আর্নল্ড কোট করছেন, হোমার, দান্তে, শেক্সপিয়ার এন্ড মিল্টন is an attempt to exemplify touchstone poetry. এরা হচ্ছে টাচস্টোন পোয়েট্রির এক্সাম্পল। হোমারের কবিতা, দান্তের কবিতা, শেক্সপিয়ারের কবিতা, মিল্টনের কবিতা, দেয়ার পোয়েট্রি, এই চারজনের কবিতা, দেয়ার পোয়েট্রি ইজ এ গ্রেট এক্সাম্পল অফ টাচস্টোন পোয়েট্রি। আর্নল্ড একদম ক্যান্ডিড, একদম সরাসরি বলছেন যে ম্যাথু আর্নল্ড টাচস্টোন কবিতা, টাচস্টোন পোয়েট্রি বলতে এদের কবিতাই বোঝাচ্ছেন, হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন। হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন। আর্নল্ড কিন্তু এদের কবিতাকে বলছেন টাচস্টোন পোয়েট্রি। কাদের কবিতাকে টাচস্টোন পোয়েট্রি বলছেন? হোমার, দান্তে, শেক্সপিয়ার এন্ড মিল্টনস পোয়েট্রি। আমরা কিন্তু এখানে হোমার বলতে হোমার মানুষটাকে বুঝাচ্ছি না, শেক্সপিয়ার বলতে শেক্সপিয়ার মানুষটাকে বুঝাচ্ছি না, মিল্টন বলতে আমরা কিন্তু মানুষটাকে বুঝাচ্ছি না। যখনই আমরা হোমার বলবো, হোমার মানে হচ্ছে হোমারের পোয়েট্রি, দান্তে মানে দান্তের পোয়েট্রি, শেক্সপিয়ার মানে শেক্সপিয়ারের পোয়েট্রি, মিল্টন বলতে মিল্টনের পোয়েট্রি। মনে রাখবেন, যখনই আমরা নাম বলবো, নাম মানে কিন্তু সেই মানুষটাকে বুঝাবো না, আমরা তাদের লেখা কবিতাকে বুঝাবো। হোমার মানে হোমার্স পোয়েট্রি। আর্নল্ড বলছেন এগুলো হচ্ছে দিজ আর দ্য গ্রেট এক্সাম্পল অফ টাচস্টোন পোয়েট্রি, দিজ আর দ্য গ্রেট এক্সাম্পল অফ টাচস্টোন পোয়েট্রি। এগুলো হচ্ছে কোষ্ঠীপাথর কবিতা। হোমারের কবিতার উপর ভিত্তি করে নতুন কবিতাগুলো মূল্যায়ন হবে। শেক্সপিয়ারের কবিতাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা নতুন কবিদের কবিতা মূল্যায়ন করব। মিল্টনের কবিতাকে আমরা আদর্শ ধরবো, স্ট্যান্ডার্ড ধরবো, আইডিয়াল ধরবো। নতুন কবিদের কবিতা আমরা মূল্যায়ন করব। শুধুমাত্র বাহ্যিক ভাবে না, আমরা ভেতরের সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তু, ফিলোসফি, নির্যাস, এক্সপ্রেশন, সেটাকে আমরা মূল্যায়ন করব। শুধুমাত্র বাহ্যিক মূল্যায়ন না, আমরা ভেতরটা মূল্যায়ন করব গভীরভাবে, ডিপ অ্যানালিসিস, ডিপ ইভ্যালুয়েশন, নট এক্সটার্নাল। আর্নল্ড বলছেন হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন, তাদের কবিতা হচ্ছে টাচস্টোন পোয়েট্রি। মনে রাখেন, খুবই ইম্পর্টেন্ট। হি সেজ দ্যাট, আর্নল্ড বলছেন, the example he has quoted, এই যে এক্সাম্পল গুলো বললেন, হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টনের কবিতা, these are very dissimilar to one another, এগুলো একটার সাথে আরেকটার কিন্তু কোনো মিল নাই। হোমারের কবিতা একরকম, দান্তের কবিতা আরেক রকম, শেক্সপিয়ারের কবিতা একরকম, মিল্টনের কবিতা আরেক রকম। তাদের কবিতা কিন্তু একরকম না, এক একজনের, এই চারজনের কবিতা চার রকম। they are very dissimilar to one another, একে অন্যের সাথে কিন্তু কোনো মিল নাই। they are very dissimilar to one another. Homer, Dante, Shakespeare, Milton's poetry, these are very dissimilar, একটার সাথে আরেকটার কিন্তু কোনো মিল নাই, চারটা চার রকম, বাট they all possess a high poetic quality, কিন্তু এই চারটার মধ্যে আছে উচ্চমান, হাই পোয়েটিক কোয়ালিটি। they all possess a high poetic quality, সবার মধ্যে আছে কবিতার উচ্চমান, হাই কোয়ালিটি। চারজনের চার রকম হাই কোয়ালিটি। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, রেড মার্ক করে রাখেন, নোট করে রাখেন কাগজ কলমে, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। যে হোমার, দান্তে এবং শেক্সপিয়ার, মিল্টন, হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টনের পোয়েট্রি সম্পর্কে আর্নল্ড কি বলছেন? হোয়াট ইজ আর্নল্ড সেইং অ্যাবাউট হোমার, দান্তে, শেক্সপিয়ার এন্ড মিল্টন? আর্নল্ড হোমার, দান্তে এবং শেক্সপিয়ার, মিল্টনের কবিতা সম্পর্কে কি বলছেন? এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে লাল মার্ক করা লাইনগুলো কিন্তু খুবই মনোযোগ দিয়ে পড়বেন। বোল্ড করা, হাইলাইট করা লাইনগুলো খুব খেয়াল করবেন, এর মধ্য থেকেই ফাইনালে কোয়েশ্চেন হবে। লাস্ট পয়েন্টটা আমরা খেয়াল করি। Arnold, he says that a critic need not labor in vain trying to explain the greatness of poetry. একজন শিল্প সমালোচককে কবিতার যে গ্রেটনেস সেটা এক্সপ্লেন করার কোনো প্রয়োজনীয়তা নাই। ইট ইজ নট নেসেসারি টু এক্সপ্লেইন দ্য গ্রেটনেস অফ পোয়েট্রি। কবিতার যে মহত্ব কতখানি সেটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, এটা বৃথাই চেষ্টা।
কারণ গত লেকচারে আমরা বলেছি যে আর্নল্ড বলেই দিয়েছেন যে ভবিষ্যৎ উজ্জ্বল, গ্রেটনেস, গ্রেট, হাই ফিউচার, হাই ডেস্টিনি। তাহলে কি করতে হবে? একজন ক্রিটিকের দায়িত্বটা কি? একজন ক্রিটিকের এইটা দায়িত্ব না যে কবিতা কত মহৎ, কবিতা কতটা মহান সেটা ব্যাখ্যা করা, এটা কিন্তু ক্রিটিকের কাজ না। দিস ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ এ ক্রিটিক টু ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ পোয়েট্রি। একটা কবিতার গুরুত্ব কেমন, কবিতার গুরুত্ব কেমন, এটা ব্যাখ্যা করা কোনো প্রয়োজন নেই, এটা বৃথা, এটা এটা কোনো করে কোনো লাভ হবে না। তাহলে তো একজন ক্রিটিকের দায়িত্ব কি? He can do so, তিনি এটা করতে পারেন by merely pointing at some specimen of highest poetic quality. শ্রেষ্ঠ কবিতার দিকে উনি শুধু আঙ্গুল দেখিয়ে দিবেন যে এগুলো হচ্ছে শ্রেষ্ঠ কবিতা, তোমরা পড়ো, পড়ে তোমরা বুঝে নাও। কবিতার গুরুত্ব কতখানি সেটা ব্যাখ্যা করা, এটা কোনো প্রয়োজন নাই। একজন ক্রিটিকের কাজ হচ্ছে to point out some specimens of the highest poetic quality. একজন ক্রিটিক, তার কাজ হচ্ছে পয়েন্টিং আউট অ্যাট সাম স্পেসিমেন্স, শ্রেষ্ঠ কবিতা কোনগুলো সেগুলো দেখিয়ে দেওয়া। গ্রেট পোয়েট্রি, গ্রেটেস্ট পোয়েট্রি, ক্লাসিক পোয়েট্রি, গ্রেটেস্ট বেস্ট পোয়েট্রি, টাচ স্টোন পোয়েট্রি কোনগুলো সেগুলো দেখিয়ে দেওয়া, এটা হচ্ছে ক্রিটিকের কাজ। পাঠক তার নিজ দায়িত্ব, নিজ গুণ অনুযায়ী, নিজ যোগ্যতা অনুযায়ী সে পড়ে বুঝে নেবে। ভালো করে খেয়াল করেন ক্রিটিকের কাজটা কি। প্রতিটা আপনাদের এই প্রতিটা পয়েন্ট কিন্তু এক একটা কোয়েশ্চেনের অ্যান্সার, প্রতিটা পয়েন্ট এক একটা কোয়েশ্চেনের অ্যান্সার। পয়েন্টগুলো আপনারা খুব ভালো করে স্টাডি করুন, আর কোনো কিছু পড়তে হবে না, আপনি শুধু স্লাইডটা পড়েন। আমরা ক্লাসে যা পড়াচ্ছি এখান থেকেই ফাইনালে আসবে। তার মানে আমরা এই স্লাইড থেকে কি কি পেলাম? প্রথমে টাচস্টোন মেথডটা আমরা গত স্লাইডে একটু আলোচনা করেছিলাম। এই যে এখানে একটা লাইন পড়েছিলাম, এই যে এই যে এই লাইনটা, এই লাইনটারই আরেকটা ব্যাখ্যা হচ্ছে এইখানে। এই দুটো লাইন পড়লেই টাচস্টোন মেথডের সংজ্ঞা আমরা পেয়ে যাব এখান থেকেই। দ্য ডেফিনিশন অফ টাচস্টোন মেথড হয়ে গেল। এখন টাচস্টোন মেথড কিভাবে মূল্যায়ন হবে, হাউ হাউ আ ক্রিটিক শুড ইভ্যালুয়েট বাই টাচস্টোন মেথড, সেটার ব্যাখ্যা আছে পরের পয়েন্টে, যে টাচস্টোন মেথডটা দিয়ে কিভাবে মূল্যায়ন হবে তার পরের পয়েন্টে ওটা ব্যাখ্যা আছে। টাচস্টোন মেথড দিয়ে কিভাবে মূল্যায়ন হবে, হাউ আ ক্রিটিক শুড ইভ্যালুয়েট, অথবা হাউ টু ইভ্যালুয়েট বাই টাচস্টোন মেথড, কোষ্ঠীপাথর পদ্ধতিতে কিভাবে কবিতার মূল্যায়ন হবে সেটার অ্যান্সার আছে তার পরের পয়েন্টে। এরপর টাচস্টোন মেথডে টাচস্টোন পোয়েট্রি কোনগুলো, কোনগুলো শ্রেষ্ঠ কবিতা। আর্নল্ড চারজন কবির কথা বলছেন যে তাদের কবিতা হচ্ছে টাচস্টোন পোয়েট্রি, গ্রেটেস্ট পোয়েট্রি অফ অল টাইম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিতা, শ্রেষ্ঠ কবিতা। এরপর আর্নল্ড বলছেন যে ক্রিটিকের কাজ কি, ক্রিটিকের কাজ হচ্ছে এই টাচস্টোন পোয়েট্রি গুলো, গ্রেটেস্ট পোয়েট্রি গুলো মানুষের সাথে পরিচিত করে দেয়া, পাঠকের সাথে পরিচিত করে দেয়া, যে এগুলো সবার পড়া উচিত। এই প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু আমাদের কোয়েশ্চেন হতে পারে, ভালো করে খেয়াল করেন। এই স্লাইডে কোনো সমস্যা আছে? আপনাদের কারো কোনো সমস্যা আছে? No, sir. প্রতিটা পয়েন্ট কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, অন্য আর কিছু পড়তে হবে না বাইরে, শুধুমাত্র স্লাইডটা বোঝার চেষ্টা করেন, স্লাইডের যে সেন্টেন্স গুলো এগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমরা সামারি 7 এ চলে আসি। হাইলাইটেড সেন্টেন্স গুলোতে ফোকাস করবেন।
দেখবেন আপনাদের সুবিধার জন্য রেড মার্ক করা আছে, বোল্ড করা আছে, সেগুলো খুব ভালো করে খেয়াল করবেন। আর্নল্ড বলছেন, ম্যাথু আর্নল্ড, আমরা তার ক্রিটিক্যাল এসে আ স্টাডি অফ পোয়েট্রি পড়ছি। উই আর রিডিং আ স্টাডি অফ পোয়েট্রি বাই ম্যাথু আর্নল্ড। আর্নল্ড বলছেন, দ্য হাই কোয়ালিটি অফ পোয়েট্রি, একটা কবিতা আমরা বললাম না যে মান উন্নত হতে হবে, কবিতার যে উন্নত মান, হাই কোয়ালিটি, এটা কোথায় থাকে? আমরা এটা কোথায় খুঁজে পাবো? এটা কি রিদমে খুঁজে পাবো, রাইমিং এ খুঁজে পাবো, লাইন কয়টা আছে সেটাতে খুঁজে পাবো? না। The high quality of poetry lies in its matter and manner. Matter and manner. Matter and manner. একটু আগে বললাম এই কথাটা। দুটা বিষয় মাথায় রাখেন, ম্যাটার, ম্যানার। ম্যাটার, ম্যানার মনে রাখা খুব সহজ। ম্যাটার, ম্যাটার মানে কি? সাবজেক্ট ম্যাটার, কবিতার বিষয়বস্তু। কবিতার বিষয়বস্তু কি, তার উপর ভিত্তি করে আমরা মূল্যায়ন করি কবিতাটা কি মানসম্পন্ন কিনা। এবং ম্যানার, কবিতার সাবজেক্ট ম্যাটার যাই থাকুক সেটাকে কিভাবে লেখা হয়েছে। ম্যানার, কোন ম্যানারে কবিতাটা লেখা হয়েছে, কোন ম্যানারে কবিতাটা লেখা হয়েছে, এখানেই প্রকাশ পাবে একজন কবির ক্রিয়েটিভিটি কেমন। Creativity of a poet would be evaluated by the manner of poetry. একটা কবিতার ম্যাটার, ম্যানার, ম্যাটার, ম্যানার। সাবজেক্ট ম্যাটার কি, কি লেখা হয়েছে, ম্যানার কি, কিভাবে লেখা হয়েছে। ভালো করে খেয়াল করেন, ম্যাটার, ম্যানার। সাবজেক্ট ম্যাটার কি, হোয়াট হ্যাজ বিন রিটেন, কি লেখা হয়েছে সেটা হচ্ছে ম্যাটার, কিভাবে লেখা হয়েছে সেটা হচ্ছে ম্যানার। এই ম্যাটার এবং ম্যানারের মধ্যেই একটা কবিতার গ্রেটনেস লুকায়িত। A poem's greatness অথবা greatness of poetry is in its matter and manner. ম্যাটার এবং ম্যানারে লুকানো আছে তার মহত্ব, গুরুত্ব। এই লাইনটা কি ক্লিয়ার? কবিতার এই লাইনটা কি ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ধ্রুব ক্লিয়ার? নূর? Yes, sir. Clear. একটা কবিতার গ্রেটনেস আমরা খুঁজে পাবো তার ম্যাটারে এবং ম্যানারে। কবিতায় কি লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে। কবিতায় কি লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে, এই দুটো বিষয়ের উপর কিন্তু নির্ভর করবে। তাহমিদ ক্লিয়ার? জি স্যার। কোনো কনফিউশন থাকলে সাথে সাথে দূর করে নেবেন। এরপর he then goes by Aristotle's observation. এখন আর্নল্ড তার এই কথাটা বলার পর উনি একটা অ্যারিস্টটলের একটা কথা বলছেন। অ্যারিস্টটল বলেছিলেন, the best form of poetry, যেগুলো শ্রেষ্ঠ কবিতা, possesses high truth and seriousness. সেই কবিতাই শ্রেষ্ঠ কবিতা যার মধ্যে আছে হাই ট্রুথ, সিরিয়াসনেস। হাই ট্রুথ, সিরিয়াসনেস। এখন আমরা কানেক্ট করি কোনটার সাথে কোনটা কানেক্টেড। আমরা একটু আগে বললাম ম্যাটার, ম্যানার। ম্যাটার, ম্যানার। ম্যাটার তাহলে কি হবে? হাই ট্রুথ, আমাদের বাস্তবতা, আমাদের জীবনের যে চরম সত্য, সেটাই হচ্ছে ম্যাটার। আর ম্যানার কি? সিরিয়াসনেস। অ্যারিস্টটলের মতে কবিতার ম্যাটেরিয়াল, সাবজেক্ট ম্যাটার কি হওয়া উচিত? হাই ট্রুথ, হাই ট্রুথ অফ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের জীবনের, আমাদের অস্তিত্বের যে চরম সত্য, সবচেয়ে কঠিন যে সত্য, সেটাই হওয়া উচিত কবিতার বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার, নাম্বার ওয়ান। নাম্বার টু, ম্যানার। ম্যানার কি হওয়া উচিত? কি হওয়া উচিত বলেন তো? সিরিয়াসনেস। সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ম্যানার। ম্যাটার হাই ট্রুথ, ম্যানার সিরিয়াসনেস। কবিতার বিষয়বস্তু হবে হাই ট্রুথ অফ আওয়ার এক্সিস্টেন্স। ম্যানার কি হবে? সিরিয়াসনেস। কবিতায় যা কিছু লেখা থাকবে সিরিয়াসলি লেখা থাকবে। কিভাবে সেটা? অ্যারিস্টটল বলছেন,
দ্য বেস্ট ফর্ম অফ পোয়েট্রি, সর্বশ্রেষ্ঠ কবিতা, পোজেস করে, ধারণ করে, হাই ট্রুথ, সর্বশ্রেষ্ঠ সত্য, চরম সত্য, অ্যান্ড সিরিয়াসনেস, গাম্ভীর্য, দ্যাট মেক্স আপ ইটস সাবজেক্ট ম্যাটার, এটাই হচ্ছে সাবজেক্ট ম্যাটার, অ্যালং উইথ সুপিরিয়র ডিকশন দ্যাট মার্কস ইটস ম্যানার। এখন আমরা আবার কানেকশন করি, ম্যাটার, হাই ট্রুথ, সাবজেক্ট ম্যাটার, তাই না? কবিতার বিষয়বস্তু কি? হাই ট্রুথ, এটাই হচ্ছে সাবজেক্ট ম্যাটার। আর কবিতা কিভাবে লেখা হবে? গাম্ভীর্যের সাথে। সিরিয়াসনেস, সিরিয়াসনেস কিভাবে হবে? সুপিরিয়র ডিকশন, সিরিয়াসনেস আমরা কিভাবে পাবো? সুপিরিয়র ডিকশন, শব্দ চয়ন হতে হবে উৎকৃষ্ট। মানে কবিতার আমি ওয়ার্ড গুলো চুজ করব একদম খুব কেয়ারফুলি, আমি এমন ভাবে কবিতা শব্দগুলো আমি বাছাই করব যাতে আমার কবিতার মধ্যে একটা ওয়েট থাকে, একটা গাম্ভীর্য থাকে, একটা সিরিয়াসনেস থাকে। সাবজেক্ট ম্যাটার কি হবে? হাই ট্রুথ। ম্যানার কি হবে? সিরিয়াসনেস। কিভাবে আমরা সিরিয়াসনেস আনবো? উইথ সুপিরিয়র ডিকশন। আমরা সাধারণত যে ভাষায় কথা বলি সেই কথার মধ্যে অনেক হালকা শব্দ থাকে যেগুলোর গুরুত্ব অতটা বেশি না, কিন্তু কবিতা যখন আমরা লিখতে যাব তখন এরকম কম গুরুত্বপূর্ণ শব্দ আমরা নিব না, আমরা নিব হচ্ছে যে কৌশিক শব্দগুলোর মধ্যে ওয়েট আছে, সিরিয়াসনেস আছে, সেগুলো আমরা কবিতার মধ্যে নিব। কবিতার শব্দগুলো সুপিরিয়র হতে হবে, উন্নত শব্দ আমরা বাছাই করব যাতে তার মধ্যে একটা গাম্ভীর্য থাকে, ওয়েট থাকে, সিরিয়াসনেস থাকে, এবং এই সিরিয়াসনেসটাই হচ্ছে ম্যানার। বুঝতে পারছেন? এখন আপনাদের ফাইনালে কোশ্চেন হতে পারে যে অ্যারিস্টটলের মতে অথবা আর্নল্ডের মতে, অ্যারিস্টটল আর্নল্ড দুজনেই এখানে একমত হয়েছেন, অ্যারিস্টটলের মতে শ্রেষ্ঠ কবিতা কোনগুলো? আর্নল্ডের মতে হাই কোয়ালিটি অফ পোয়েট্রি কিভাবে নিশ্চিত করা যায়? হাউ টু এনশিওর হাই কোয়ালিটি অফ পোয়েট্রি, হাউ টু এনশিওর হাই কোয়ালিটি অফ পোয়েট্রি। বুঝতে পারছেন এই পয়েন্টটা? Yes, sir. স্যার আবার একটু শর্টলি একটু যদি সামারাইজ হ্যাঁ, স্যার কোশ্চেনটা কি? আমিও কোশ্চেনটা কি দেখেন, কবিতার হাই কোয়ালিটি কিভাবে নিশ্চিত করা যায়, এটা হচ্ছে প্রশ্ন। হাউ টু এনশিওর দ্য হাই কোয়ালিটি অফ পোয়েট্রি, আমরা কবিতার হাই কোয়ালিটি কিভাবে নিশ্চিত করব? নাম্বার ওয়ান, ম্যাটার, সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটার আমাদেরকে নিতে হবে আমাদের জীবনের হাই ট্রুথ, চরম সত্য, বাস্তবতার চরম সত্য থেকে। নাম্বার ওয়ান। নাম্বার টু, ম্যানার, কবিতার ম্যানার কিভাবে বলবে? সিরিয়াসনেস থাকবে, কবিতার মধ্যে একটা সিরিয়াসনেস থাকবে। সিরিয়াসনেস আমরা কিভাবে আনতে পারি? সুপিরিয়র ডিকশন, উন্নত মানের শব্দ আমরা চয়ন করতে পারি। সাধারণত কথ্য ভাষায় আমরা যে শব্দগুলি বলি সেগুলো না, একটু সিরিয়াস শব্দ আমাদেরকে চুজ করতে হবে। এখন সিরিয়াস শব্দ যে শুধুমাত্র বইতে থাকতে হবে তা না, অনেক সময় আমরা আমাদের দৈনন্দিন কথোপকথনেও, কনভারসেশনে অনেক সিরিয়াস শব্দ ব্যবহার করি, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট পয়েন্টে আসি। However, Arnold mentions that true force of this method lies in its application. এখন কথা হচ্ছে আমরা কোষ্টি পাথরে সোনা আপনি যখন যাচাই করবেন আপনাকে কিন্তু ফোর্স দিয়ে, জোর দিয়ে কিন্তু ঘষতে হবে। আপনি যদি সোনা জোর দিয়ে না ঘষেন তাহলে সোনা খাঁটি নাকি নকল সেটা কিন্তু আপনি বের করতে পারবেন না। মানে আপনার ঘষাটা কিন্তু জোরে জোরে ঘষতে হবে, জোরে জোরে ঘষা, এটা হচ্ছে মেটাফরিক্যাল। এখন আমরা এটা কবিতায় নিয়ে আসি। ট্রু ফোর্স অফ টাচস্টোন মেথড, কোষ্টি পাথর পদ্ধতিতে যে আমরা একটা কবিতাকে মূল্যায়ন করব, মূল্যায়ন পদ্ধতিটা কিন্তু সিরিয়াস হতে হবে, আমাদেরকে কিন্তু জোর দিয়ে টাচস্টোন পোয়েট্রির সাথে নতুন কবিতাকে তুলনা করতে হবে, অ্যাপ্লিকেশনটা জরুরি। হি দেয়ারফর আর্জেস ক্রিটিক্স, এখন আর্নল্ড যারা শিল্প সমালোচক তাদের তাদের উদ্দেশ্যে কথা বলছেন, কি বলছেন? আর্নল্ড বলছেন, it is
ক্রিটিক্স রেসপন্সিবিলিটি, এটা ক্রিটিক শিল্প সমালোচক কবিতার সমালোচকদের দায়িত্ব টু অ্যাপ্লাই দ্য টাচস্টোন মেথড। টাচস্টোন মেথডটাকে অ্যাপ্লাই করতে হবে কি জন্য? টু অ্যানালাইজ অ্যান্ড রেট পোয়েট্রি। টু অ্যানালাইজ অ্যান্ড রেট পোয়েট্রি, কবিতাকে শুধু ব্যাখ্যা করলেই হবে না। টাচস্টোন মেথডের মাধ্যমে অবশ্যই একটা কবিতাকে আমরা ব্যাখ্যা করতে পারি। কিভাবে? টাচস্টোন মেথড অলরেডি আমাদের মনে আছে যে কবিতার ম্যাটার এবং ম্যানার দুটো আমরা জাজ করব। কবিতার সাবজেক্ট ম্যাটার থাকতে হবে হাই ট্রুথ, ম্যানার হতে হবে সিরিয়াস। এখন এই দুটো আমি মাথায় রাখলাম। এই দুটো জিনিস মাথায় রেখে আমরা কিন্তু যে কোনো কবিতাকে আমরা ইভ্যালুয়েট করতে পারি। করতে পারি না? করতে পারবেন না? এখন আপনাদের সামনে যে কোনো কবিতা আসলো, যে কোনো কবিতা, নাজমুন নাহার, সাপোজ আপনার সামনে যে কোনো কবিতা আসলো, আপনি কি সেটা ইভ্যালুয়েট করতে পারবেন না? অ্যানালাইজ করতে পারবেন না? আপনার মাথায় তো অলরেডি আছে যে আচ্ছা আমি একটা কবিতা পেলাম সামনে, এটার সাবজেক্ট ম্যাটার কি, বিষয়বস্তু কি আমাদের অস্তিত্বের চরম সত্যের সাথে জড়িত, এটা কি সবার অস্তিত্বের সাথে, আমাদের জীবনের সাথে জড়িত, এটা কি হাই ট্রুথ? ইজ দিস পোয়েট্রি অ্যাবাউট হাই ট্রুথ? এই কবিতার বিষয়বস্তু কি হাই ট্রুথ? না, হাই ট্রুথ না। তাহলে কিন্তু অলরেডি কবিতার মান নেমে গেল। কবিতা কি সিরিয়াস? না, কবিতা সিরিয়াস না, মান আরো নেমে গেল। তাহলে সেটা কিন্তু লো কোয়ালিটির কবিতা। যখনই আপনাদের সামনে এখন থেকে কোনো কবিতা আসবে, আপনারা কিন্তু জাজ করতে পারবেন, পারবেন না? পারবেন না? দেখেন, আপনি কোয়েশ্চেন করবেন যে এই কবিতার বিষয়বস্তু কি, এটা থেকে আমাদের জীবনের চরম সত্য নিয়ে কথা বলা আছে, হাই ট্রুথ। তারপর আপনি জিজ্ঞেস করবেন যে এই কবিতার ম্যানার কি, কবিতার মধ্যে আমরা কি সিরিয়াসনেস খুঁজে পাই কিনা, ইজ ইট এ সিরিয়াস পোয়েট্রি অর নট? আপনারা পারবেন না এই কোশ্চেন দুটো করতে? রিয়াদ, নূর, Yes, sir. Yes, sir. নাজমুন নাহার, Yes, sir. অবশ্যই পারবো। এটা তো সহজ। আপনি সামনে যে কোনো কবিতা আসলে দুইটা প্রশ্ন করবেন যে এই কবিতার বিষয়বস্তু কি, এটা কি আমাদের অস্তিত্বের কোনো চরম সত্য এর মধ্যে লুকায়িত আছে কিনা, ইজ দেয়ার এনি হাই ট্রুথ, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই কবিতার মধ্যে সিরিয়াসনেস আছে কিনা। এই দুইটা কোশ্চেনেই কিন্তু আপনি ম্যাটার এবং ম্যানার জাজ করে ফেলবেন, অ্যানালাইজ হয়ে যাবে। এখন অ্যানালাইজ করা তো গেল, এরপর আরেকটা জিনিস করতে হবে, রেট, কবিতার রেটিং দিতে হবে। এখন আমাদের সিনেমার রেটিং থাকে না? এখনকার সিনেমায় আইএমডিবি রেটিং থাকে, রটেন টমেটোস রেটিং থাকে। সিনেমার রেটিং দেখে আমরা অনেক সময় সিনেমা দেখি। এখন কবিতারও রেটিং করতে হবে, এটা হচ্ছে ক্রিটিকের দায়িত্ব। ক্রিটিক শুধুমাত্র কবিতাকে অ্যানালাইজ করে বসে থাকলে হবে না, সেটাকে রেটিং দিতে হবে। সেটাকে রেটিং দিতে হবে যে এটাকে 10-এ কত দেয়া যায় বা 5-এ কত দেয়া যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আর্নল্ড এখানে বলছেন ক্রিটিকদের দায়িত্ব কি। তার মানে এর আগের স্লাইডে আমার কিন্তু এই পয়েন্টটা ছিল, এই যে দেখেন, এর আগের স্লাইডের এই লাস্ট পয়েন্টটা দেখেন, দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ক্রিটিক। মার্ক করে রাখেন, এই পয়েন্টের সাথে আমরা কানেক্ট করব কোনটা, এই যে এটা আগের স্লাইডের শেষ পয়েন্টের সাথে আমরা কিন্তু এটা অ্যাড করব। তাহলে কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি অফ ক্রিটিক, আর্নল্ডের মতে ক্রিটিকদের দায়িত্ব কি, রেসপন্সিবিলিটি কি হওয়া উচিত, সেটা কিন্তু কানেক্ট হয়ে গেল। আপনারা প্লিজ নোট করেন, আমি কিন্তু এটা আর বলবো না। এই যে এই স্লাইড সামারি 6 এর স্লাইডের লাস্ট পয়েন্টটা, এটার সাথে আমরা কানেক্ট করব সামারি 7 এর সেকেন্ড পয়েন্ট। তাহলে আমরা পেয়ে যাব আর্নল্ডের মতে হোয়াট শুড বি দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ক্রিটিক্স, যারা কবিতার সমালোচক তাদের দায়িত্ব কি হওয়া উচিত। মার্ক করেছেন? Yes, sir. ওকে, নেক্সট পয়েন্টে আসি। এখন আমরা যে ইনফরমেশন গুলো জানবো এগুলো সহজ। এখন আমরা যে ইনফরমেশন গুলো জানবো এটা খুবই সহজ, এগুলো জাস্ট ইনফরমেশন। অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন এই পর্যন্তই। এখন আমরা এরপর থেকে শুধু ইনফরমেশন, কিছু তথ্য আমরা আমাদের মাথায় রাখার চেষ্টা করব। এরপরে যে ইনফরমেশন গুলো আছে এগুলো তুলনামূলকভাবে সহজ। আর্নল্ড
then speaks about French poetry. আর্নল্ড তারপরে ফরাসি কবিতা ফ্রেঞ্চ পোয়েট্রির কথা বলছেন। আর্নল্ড বলছেন French poetry has a tremendous influence on the poetry of England. ফরাসি কবিতা ফ্রান্সের কবিতা ইংল্যান্ডের কবিতায় অনেক প্রভাব বিস্তার করেছে। অনেক সময় দেখা গেছে যে ইংল্যান্ডের যারা কবি তারা ফ্রান্সের কবিতার নকল করেছে, মানে ফ্রান্সের কবিতার অনুকরণ করেছে। কেউ কেউ আছে একদম সরাসরি ট্রান্সলেট করেছে, কেউ কেউ আছে ওই ইন্সপিরেশন নিয়ে লিখেছে। তবে মূল কথা এটা স্বীকার করতেই হবে যে ইংরেজি কবিতা ফরাসি কবিতা দ্বারা অনুপ্রাণিত। বহু যুগ পর্যন্ত ইউরোপিয়ানরা ইংলিশ পোয়েট্রিকে অতটা গুরুত্ব দিত না। ইভেন যারা ইংল্যান্ডের মানুষ তারাও কিন্তু ইংলিশ পোয়েট্রিকে গুরুত্ব দিত না। আমরা যেমন বাংলাদেশের মানুষ বাংলা কবিতাকে ততটা কদর দিই, আমরা কিন্তু বাংলা সাহিত্য বা বাংলা কবিতাকে ততটা মূল্য দিই না। আমরা কিন্তু ইংরেজি সাহিত্যটাকে মূল্য দিই। একইভাবে তখনকার সময়ে যারা ইংল্যান্ডের মানুষ তারা ইংলিশ লিটারেচারকে ততটা গুরুত্ব দিত না। নিজেদের জিনিস যেমন আমরা গুরুত্ব দিতে পারি না, আমরা যেমন বাংলা সাহিত্যের কদর দিতে পারি না, তখনও ইংল্যান্ডের মানুষ ইংলিশ লিটারেচারকে ততটা কদর দিত না। তারা ফ্রেঞ্চ লিটারেচারকে বেশি গুরুত্ব দিত, কারণ ইংলিশ পোয়েট্রি ওয়াজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই ফ্রেঞ্চ পোয়েট্রি। ইংরেজি কবিতা ফ্রেঞ্চ পোয়েট্রি দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিল। বুঝতে পারছেন? আমি আবার বলছি, আমাদের দেশের মেন্টালিটির সাথে আমরা তখনকার ইংল্যান্ডের মেন্টালিটি তুলনা করছি। আমরা যেমন বাংলা কবিতাকে ততটা পাত্তা দিই না, ইংরেজি কবিতাকে বেশি আমরা মূল্যায়ন করি। একইভাবে তখন ইংল্যান্ডের মানুষরা ফ্রান্সের কবিতাকে মূল্যায়ন করত, ইংলিশ কবিতাকে ততটা মূল্যায়ন করতো না। তখন ইউরোপিয়ানরা ইংলিশ লিটারেচারকে ততটা গুরুত্ব দিত না, কারণ ইংলিশ লিটারেচার তখনও ততটা এনরিচ হয় নাই। French poetry had a deep influence on poetry of England. He differentiates between the poetry of northern France and poetry of southern France. তখন আবার আর্নল্ড দেখালেন যে উত্তর ফ্রান্স এবং দক্ষিণ ফ্রান্সের যে কবিতা তার মধ্যে পার্থক্য আছে। The poetry of southern France, দক্ষিণ ফ্রান্সের কবিতা ইনফ্লুয়েন্স করেছিল ইটালিয়ান লিটারেচারকে, ইটালিয়ান সাহিত্যকে প্রভাবিত করেছিল সাউথ দক্ষিণ ফ্রান্সের সাহিত্য। বাট হাইলাইট করে রাখেন, আপনাদের জেনারেল নলেজের ক্ষেত্রে কাজে লাগবে। জেনারেল নলেজ, ইট ইজ দ্য পোয়েট্রি অফ নর্দার্ন ফ্রান্স। নর্দার্ন ফ্রান্স, উত্তর ফ্রান্স, ফ্রান্সের উত্তর দিকের যে সাহিত্য কবিতা, the poetry of northern France it dominant Europe in 12th and 13th century। 12 এবং 13 শতাব্দীর সময় উত্তর ফ্রান্সের উত্তরে যে কবিতা প্র্যাকটিস হতো সেটা কিন্তু ইংল্যান্ডে প্রভাব বিস্তার করেছিল, শুধু ইংল্যান্ড না গোটা ইউরোপে। This poetry came to England, উত্তর ফ্রান্স নর্দার্ন ফ্রান্সের পোয়েট্রি ইট কেম টু ইংল্যান্ড উইথ অ্যাংলো নরম্যানস। আপনারা যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার 1 পড়েছেন, আশা করি অ্যাংলো নরমান লিটারেচার পড়ার কথা। যারা ওল্ড ইংলিশ লিটারেচার পড়েছেন, ওল্ড এন্ড মিডল ইংলিশ লিটারেচার পড়েছেন, তারা অ্যাংলো নরম্যান সম্পর্কে আইডিয়া থাকার কথা। পড়েছেন না? অ্যাংলো নরম্যান আইডিয়া আছে না? জি স্যার। This poetry came to England with Anglo Norman। এই যে অ্যাংলো নরম্যান এরাই নিয়ে আসলো উত্তর ফ্রান্সের কবিতা। উত্তর ফ্রান্সের কবিতা ইংল্যান্ডে চলে আসলো and had a tremendous impact on English poetry। এবং সেই থেকে, মানে সেই 1200-1300 শতাব্দী থেকেই কিন্তু দ্বাদশ ত্রয়োদশ 12th 13th সেঞ্চুরি, তখন থেকেই কিন্তু উত্তর ফ্রান্সের কবিতা দ্বারা ইংল্যান্ড প্রবলভাবে অনুপ্রাণিত। নর্দার্ন ফ্রান্স পোয়েট্রি ইনফ্লুয়েন্স ইংলিশ পোয়েট্রি। ফ্রেঞ্চ পোয়েট্রি তো অবশ্যই, কোন অংশটা? নর্দার্ন, উত্তর ফ্রান্সের কবিতা ইংলিশ কবিতাকে প্রভাব বিস্তার করলো। এখন কোন ধরনের কবিতা, ফ্রান্সের কোন ধরনের কবিতা ইংল্যান্ডে প্রভাব বিস্তার করলো? ইট ওয়াজ দ্য রোমান্স পোয়েম, লাভ পোয়েট্রি।
romance poem of France that was popular during that time. উত্তর ফ্রান্সের যে রোমান্টিক কবিতাগুলো, রোম্যান্স লাভ পোয়েম গুলো, সেগুলো কিন্তু ইংল্যান্ডে প্রচুর জনপ্রিয় হলো এবং কবিরা ওই অনুযায়ী লেখা শুরু করলো। বাট আর্নল্ড সেজ দ্যাট, আর্নল্ড বলছেন এই পার্টটা ইম্পর্টেন্ট। আর্নল্ড বলছেন খুবই ইম্পর্টেন্ট, এই যে উত্তর ফ্রান্স থেকে কবিতা আসলো, ইট ডিড নট হ্যাভ এনি স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, এটার তেমন কোনো বিশেষ বৈশিষ্ট্য ছিল না, স্পেশালিটি বলতে কিছু ছিল না, and lacked the high truth and seriousness. ফ্রেঞ্চ পোয়েট্রির মধ্যে হাই ট্রুথ এন্ড সিরিয়াসনেস, ম্যাটার এবং ম্যানার দুটোরই ঘাটতি ছিল, সাবজেক্ট ম্যাটার এবং ম্যানার দুটোরই ঘাটতি ছিল, হাই ট্রুথ সেটাও ছিল না, ঘাটতি ছিল, সিরিয়াসনেস সেটারও ঘাটতি ছিল। কি বললো তাহলে আর্নল্ড? যে এই যে ফ্রেঞ্চ পোয়েট্রি থেকে ইংলিশ পোয়েট্রি অনুপ্রাণিত হলো, আনফরচুনেটলি দুঃখজনক ব্যাপার হচ্ছে এই ফ্রেঞ্চ পোয়েট্রির সাথে আমরা দেখতে পাচ্ছি ইট ল্যাকড হাই ট্রুথ এন্ড সিরিয়াসনেস, এর মধ্যে হাই ট্রুথ এবং সিরিয়াসনেস এর ঘাটতি আছে। এন্ড ডিকশন অফ ক্লাসিক পোয়েট্রি, এবং এই যে ক্লাসিক পোয়েট্রির যে শব্দচয়ন মানে হচ্ছে সুপিরিয়র ডিকশন, সেটাও আমরা পাচ্ছি না, এর মধ্যে ম্যাটার এবং ম্যানার দুটোরই ঘাটতি আছে। বাট রিমেইন সিগনিফিকেন্ট অনলি ফ্রম দ্য হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ। ওই যে আমরা গত লেকচারে বলেছিলাম হিস্টোরিক্যাল এস্টিমেট, হিস্টোরিক্যাল ইভ্যালুয়েশন, ঐতিহাসিক দিক থেকে মূল্য আছে। সেই যে অ্যাংলো নরমানরা নিয়ে এসেছে 1200-1300 শতাব্দীতে, 1300 শতক থেকে, 12-13 শতাব্দী থেকে নিয়ে এসেছে। সেজন্য আমরা বলছি যে এই ফ্রেঞ্চ পোয়েট্রির গুরুত্ব আছে। অনলি হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা এটার গুরুত্ব পাই, কিন্তু সাবজেক্ট ম্যাটার এবং ম্যানার এই দুই দিক থেকেই কিন্তু ঘাটতি আছে। তাহলে ফ্রেঞ্চ পোয়েট্রি সম্পর্কে আর্নল্ডের মতামত কি, এটা আপনাদের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, লিখে রাখেন। হোয়াট ইজ আর্নল্ডস জাজমেন্ট, আর্নল্ডের জাজমেন্ট কি, ফ্রেঞ্চ পোয়েট্রি সম্পর্কে আর্নল্ডের মতামত কি? ফ্রেঞ্চ পোয়েট্রি সম্পর্কে আর্নল্ডের মতামত হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটা আগের স্লাইডের লাস্ট পয়েন্ট, এই স্লাইডের ফার্স্ট পয়েন্ট, এই দুটো মিলিয়ে হবে। এই যে দেখতে পাচ্ছেন আর্নল্ড স্পিক্স অ্যাবাউট ফ্রেঞ্চ পোয়েট্রি, তারপর এই দুটো পয়েন্ট মিলে হচ্ছে আপনাদের একটা পয়েন্ট হবে যে ফ্রেঞ্চ পোয়েট্রি সম্পর্কে আর্নল্ডের মতামত কি। আর্নল্ড বলেছেন যে অবশ্যই নর্দার্ন ফ্রেঞ্চ পোয়েট্রি হেভিলি ইনফ্লুয়েন্স দ্য ইংলিশ পোয়েট্রি, বাট ইট ডিড নট হ্যাভ এনি স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু এর বিশেষ বৈশিষ্ট্য বলতে কিছু ছিল না, এর সাবজেক্ট ম্যাটার এবং ম্যানার দুটোতেই ঘাটতি ছিল। কিভাবে? ইট ল্যাকড হাই ট্রুথ এন্ড সিরিয়াসনেস, এবং এর ম্যানার, এর সুপিরিয়র ডিকশন এরা ব্যবহার করেনি, ম্যাটার এবং ম্যানার দুটোতেই ঘাটতি আছে। only it remains significant from the historical point of view, শুধু হিস্টোরিক এস্টিমেট ঐতিহাসিক মূল্যায়নের দিক থেকে এই ফ্রেঞ্চ পোয়েট্রির মূল্য আছে। তাহলে এটা কি কোয়েশ্চেন ছিল? আর্নল্ডস অপিনিয়ন অ্যাবাউট ফ্রেঞ্চ পোয়েট্রি, আর্নল্ডস অপিনিয়ন অ্যাবাউট ফ্রেঞ্চ পোয়েট্রি, এটা হচ্ছে কোয়েশ্চেন। What was Arnold's opinion about northern French poetry অথবা ফ্রেঞ্চ পোয়েট্রি? অ্যান্সার কোথা থেকে হবে? সামারি 7 স্লাইডের লাস্ট পয়েন্ট এবং সামারি 8 স্লাইডের ফার্স্ট পয়েন্ট। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. প্রশ্নটা হচ্ছে আর্নল্ড ফ্রেঞ্চ পোয়েট্রি সম্পর্কে কি বলেছেন, আর্নল্ড ফ্রেঞ্চ পোয়েট্রি সম্পর্কে কি বলেছেন? হোয়াট ওয়াজ আর্নল্ডস অপিনিয়ন অ্যাবাউট ফ্রেঞ্চ পোয়েট্রি? এটা আপনারা পাবেন এই যে এর আগের স্লাইডের লাস্ট পয়েন্ট, এই স্লাইডের ফার্স্ট পয়েন্ট। এরপরের ইনফরমেশনটা কি? সেকেন্ড পয়েন্ট। তারপর নেক্সট আর্নল্ড স্পিক্স অ্যাবাউট চসার, চসার সম্পর্কে আর্নল্ড মতামত দিয়েছেন। আপনাদের এখন মনে রাখতে সুবিধা হবে, কারণ এখন কবিদের সম্পর্কে, বিভিন্ন কবিদের সম্পর্কে আর্নল্ড তার মতামত দিবেন। রিগার্ডিং চসার, জেফ্রে চসার সম্পর্কে আপনারা পড়েছেন,
ওল্ড এন্ড মিডল ইংলিশ লিটারেচারে পড়েছেন, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার 1 এ পড়েছেন চসার সম্পর্কে, ক্যান্টারবারি টেলস আশা করি আপনাদের মনে আছে। ম্যাথু আর্নল্ড স্পিক্স অ্যাবাউট চসার, জফ্রে চসার, who was much influenced by French and Italian poetry. এই চসার আবার ফ্রেঞ্চ এবং ইটালিয়ান পোয়েট্রি দ্বারা দারুণভাবে প্রভাবিত। চসার ছিলেন ফরাসি এবং ইটালিয়ান সাহিত্যের ভক্ত, স্পেশালি পোয়েট্রি, ফরাসি এবং ইটালিয়ান কবিতা, ফ্রেঞ্চ এন্ড ইটালিয়ান পোয়েট্রি ইনফ্লুয়েন্স জফ্রে চসার। তাহলে আপনারা কিছুটা বুঝতে পারছেন যে ফ্রেঞ্চ ইটালিয়ান পোয়েট্রি যেমন তেমনই হবে চসারের পোয়েট্রি। আর্নল্ড বলছেন রেড মার্ক করা, হাইলাইট করা, মানে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। চসারস পোয়েটিক ইম্পর্টেন্স, চসারের যে গুরুত্ব, চসারের যে গুরুত্ব, চসারস ইম্পর্টেন্স ইন পোয়েট্রি মানে কি, চসারস পোয়েটিক ইম্পর্টেন্স is a result of real estimate and not the historic estimate. শুধুমাত্র ঐতিহাসিক মূল্যায়নের ভিত্তিতে আমরা চসারকে গুরুত্বপূর্ণ বলবো না, বরং চসারের মধ্যে সত্যি সত্যি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে চসারের কবিতায়। সেটা কোথায়? The superiority of Chaucer's verse, চসারের যে কবিতায়, সে কবিতায় উন্নত মানের কিছু ব্যাপার আছে, কিছু সুপিরিয়রিটি আছে। সুপিরিয়রিটি আমরা কোথায় পাবো? The superiority of Chaucer's verse lies both in subject matter and manner. ম্যানারের আরেকটা কথা হচ্ছে স্টাইল। সাবজেক্ট ম্যাটারেও আমরা সুপিরিয়রিটি পাবো, সাবজেক্ট ম্যানারেও পাবো, both in matter and manner। তার মানে চসারের কবিতায় আমরা হাই ট্রুথ পাবো এবং তার স্টাইলে, তার ডিকশন, তার শব্দ চয়নে সুপিরিয়র ব্যাপার আছে। সেটা কিভাবে? শুধু এটুকু বললে হবে না, তারপরের পয়েন্টটা আপনাদের কাজে লাগবে। দেখেন কি লেখা, চসার রাইটস অ্যাবাউট হিউম্যান লাইফ এন্ড নেচার। এই যে আমরা একটু আগে বললাম হাই ট্রুথ, কবিতার মধ্যে জীবনের অস্তিত্বের চরম সত্যগুলো থাকবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে হিউম্যান লাইফ এন্ড নেচার, মানুষের জীবন এবং প্রকৃতি সম্পর্কে লিখবে। চসার তার কবিতায় মানুষের জীবন সম্পর্কে লিখেছেন, সাধারণ মানুষের জীবন সম্পর্কে লিখেছেন, এন্ড নেচার এবং প্রকৃতি সম্পর্কে লিখেছেন। হিউম্যান লাইফ এন্ড নেচার, এটি হচ্ছে সাবজেক্ট ম্যাটার। ম্যাটার এন্ড ম্যানার আমরা বলছি না, সাবজেক্ট ম্যাটার, সাবজেক্ট ম্যানার। ম্যাটারে গুরুত্ব দিচ্ছি আমরা এখন। হিউম্যান লাইফ এন্ড নেচার চসারের কবিতায় আর্নল্ড কেন গুরুত্ব দিচ্ছেন? কারণ চসারের কবিতায় আমরা পাই পোর্ট্রায়াল অফ হিউম্যান লাইফ এন্ড নেচার, মানুষের জীবন সম্পর্কে লিখেছেন, প্রকৃতি সম্পর্কে লিখেছেন। দিস ইজ সাবজেক্ট ম্যাটার। এরপর তার স্টাইল, চসারের স্টাইল সম্পর্কে আর্নল্ড প্রশংসা করেছেন। আর্নল্ড স্পিক্স হাইলি অফ চসারস ডিকশন, চসারের যে শব্দ ভান্ডার, ভোকাবুলারি, ডিকশন মানে কি, ভোকাবুলারি, লেক্সিকন, ভোকাবুলারি শব্দ, চসার যে শব্দগুলো ব্যবহার করেছেন এবং চসারের যে বলার ভঙ্গি, কবিতার ভঙ্গি, কলস ইট লিকুইড ডিকশন, মানে ওনার লেখাগুলো খুব চমৎকার ভাবে ফ্লো করেছে, মানে ওনার লেখাগুলো বেশ স্মুথ, মানে পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, মনে রাখতেও সুবিধা, মানে কবিতার ভাষাটা খুব স্মুথ, লিকুইড যেমন তরল, যেমন বয়ে যায়, নদী যেমন বয়ে যায়, চসারের কবিতার ভাষাটা সেরকম লিকুইড, মানে শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, মনে রাখতেও সুবিধা, লিকুইড ডিকশন। To emphasize the fluidity in the manner of Chaucer's writing, মানে চসারের লেখার মধ্যে একটা ন্যাচারাল ব্যাপার আছে, বেশ স্মুথ, ন্যাচারাল, লুসিড, মানে পড়তে অর্থ বুঝতে কোনো কষ্ট হয় না, খুব সহজেই বোঝা যায়, খুবই প্রাঞ্জল যেটাকে বলে, পড়ার সাথে সাথে আমরা বুঝে ফেলতে পারি, লুসিড। মানে চসারের লেখা খুবই আকর্ষণীয়, মানে শুধু পড়তে বা শুনতে ভালো লাগে না, অর্থগুলো বুঝতে কোনো সমস্যা হয় না। The fluidity of Chaucer's diction, এটা বলছেন চসারের স্টাইলটা খুবই গুরুত্বপূর্ণ।
The fluidity in the manner of Chaucer's writing, which he considered to be an irresistible virtue. মানে চসারের এই গুণটা খুবই অসাধারণ একটা গুণ। মানে চসারের সাবজেক্ট ম্যাটার খুব উন্নত, চসারের রাইটিং স্টাইলটাও খুব উন্নত, কিন্তু একটা জায়গায় গিয়ে আর্নল্ড একটু অন্যরকম কথা বলেছেন। Arnold, however, says that Arnold বলছেন Chaucer is not a classic. হাইলাইট করেন, কাগজ কলমে লিখে ফেলেন। আর্নল্ডের মতে চসার একজন ক্লাসিক পোয়েট নন। According to Arnold, Chaucer is not a classic. According to Arnold, Chaucer is not a classic. আর্নল্ডের মতে চসার ক্লাসিক কবি নন। চসারের এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভালো কথাগুলো শুনেছি, তাই না? দেখেন দ্বিতীয় স্লাইডের হাইলাইটেড সেন্টেন্স থেকে শুরু করে Chaucer's poetic importance, এখানেও ভালো কথা বলেছেন। superiority in matter and style, এখানেও ভালো কথা। উনি হিউম্যান লাইফ এন্ড নেচার নিয়ে কথা বলেছেন, লিকুইড ডিকশন নিয়ে কথা বলেছেন, খুবই ভালো ভালো কথা বলেছেন যে রিয়েল এস্টিমেটে চসার একজন উন্নত মানের কবি। এত ভালো ভালো কথা বলার পরেও, এত ভালো ভালো পজিটিভ কথা বলার পরেও উনি বলছেন Chaucer is not a classic. Chaucer is not a classic. Chaucer একজন ক্লাসিক কবি নন। এখন আপনাদের 2 মার্কের এক্সপ্লেনেশন আসতেই পারে যে according to Arnold, Geoffrey Chaucer is not a classic poet. Chaucer একজন ক্লাসিক পোয়েট নন। এক্সপ্লেইন, ব্যাখ্যা করেন কেন। এই ক্ষেত্রে আর্নল্ড চসারের সাথে দান্তের তুলনা করেছে। হি কম্পেয়ারস চসার টু দান্তে। দান্তের সাথে উনি চসারের তুলনা করে বলেছেন যে Chaucer lacks the high seriousness of the classic. চসারের লেখায় সিরিয়াসনেস কম, নাই বললেই চলে, ঘাটতি। এটা হচ্ছে চসারের ঘাটতি। চসারের লেখার মধ্যে, চসারের কবিতার মধ্যে গাম্ভীর্যের অভাব আছে। Chaucer lacks high seriousness. Chaucer lacks high seriousness of the classic. ক্লাসিক হতে হলে কবিতার মধ্যে গাম্ভীর্য থাকতে হবে, সিরিয়াসনেস থাকতে হবে। চসারের কবিতায় সিরিয়াসনেস নাই। Therefore, Chaucer is not a classic, depriving him of high honor. যেহেতু সিরিয়াসনেস নাই, তাহলে কবিতার মধ্যে যে অনার, একটা গ্লোরির ব্যাপার আছে, সেটা চসারের কবিতায় ঘাটতি আছে। যেহেতু চসারের কবিতায় হাই সিরিয়াসনেস এর ল্যাকিং আছে, therefore Chaucer is not a classic. Chaucer is not a classic. তাহলে এই যে সেকেন্ড এন্ড থার্ড পয়েন্ট, এই দুটো থেকে আপনারা অ্যানসার করতে পারবেন কি? কোশ্চেনটা হচ্ছে according to Arnold, Geoffrey Chaucer is not a classic poet. Chaucer's poetry is not classic poetry. Explain. তখন এক্সপ্লেনেশনটা কিন্তু আপনাদের এই পয়েন্ট 2 এন্ড পয়েন্ট 3 এই দুটো থেকে আসবে। ওকে, ক্লিয়ার? বুঝেছেন? রেসপন্স করেননি তো? এটা ইম্পর্টেন্ট। Yes, sir. Yes, sir. প্রশ্নটা হচ্ছে যে আমরা তো চসারকে অনেক গুরুত্ব দিচ্ছি, এতক্ষণ আর্নল্ড অনেক ভালো ভালো কথা বললেন, এত ভালো ভালো কথা বলার পরে শেষে গিয়ে বললেন যে এত কিছুর পরেও চসার ক্লাসিক কবি না, ক্লাসিক পোয়েট না। কেন? কারণ হচ্ছে তার কবিতায় সিরিয়াসনেস নাই, গাম্ভীর্য নাই, সেজন্য কবিতার মধ্যে যে হাই অনার, সেটার ল্যাকিং আছে। হাই অনারের ল্যাকিং থাকার কারণে, সিরিয়াসনেস এর ল্যাকিং থাকার কারণে এটা কিন্তু ক্লাসিক কবিতা হবে না। ক্লিয়ার? এখন ক্লিয়ার আশা করি। এখন আমরা চলে যাই আমাদের সামারি 9 স্লাইডে। এগুলো জাস্ট নরমাল ইনফরমেশন, আপনাদের এখন আর কোনো প্রবলেম হবে না আশা করি। এগুলো জাস্ট আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি। নেক্সট, আর্নল্ড mentioned Milton and Shakespeare. মিল্টন এন্ড শেক্সপিয়ার অলরেডি আমরা জেনে এসেছি যে জন মিল্টন শেক্সপিয়ারকে উনি টাচস্টোন পোয়েট্রি বলে আখ্যায়িত করেছেন। মিল্টনের কবিতা, শেক্সপিয়ারের কবিতা, এগুলো শ্রেষ্ঠ কবিতা, ক্লাসিক কবিতা। যেহেতু ক্লাসিক পোয়েট্রি, অতএব এগুলো নিঃসন্দেহে টাচস্টোন পোয়েট্রি হওয়ার দাবিদার। মিল্টন এন্ড শেক্সপিয়ার and credits them as classics. মিল্টন এন্ড শেক্সপিয়ার সম্পর্কে আর্নল্ডের মতামত কি? They are classics.
মিল্টনের কবিতা, শেক্সপিয়ারের কবিতা এগুলো ক্লাসিক পোয়েট্রি। মিল্টন, শেক্সপিয়ার তারা ক্লাসিক কবি, ক্লাসিক পোয়েট, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তার মানে তাদের সাবজেক্ট ম্যাটার এবং ম্যানার দুটোই ঠিক আছে। হাই ট্রুথ এন্ড সিরিয়াসনেস, মিল্টন এবং শেক্সপিয়ার তাদের মধ্যে আমরা হাই ট্রুথ এন্ড সিরিয়াসনেস প্রপারলি পাই, তাই না? নেক্সট আর্নল্ড টক অ্যাবাউট ড্রাইডেন এন্ড পোপ। এখন ড্রাইডেন এন্ড পোপ সম্পর্কে আর্নল্ড মতামত দিচ্ছেন। জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপের কবিতা আপনারা পড়ে এসেছেন, রেপ অফ দ্য লক, 18th সেঞ্চুরি লিটারেচার 1 সবাই করেছেন। রেপ অফ দ্য লক, আলেকজান্ডার পোপ। এখন ড্রাইডেন এন্ড পোপ তাদের সম্পর্কে আর্নল্ড কি বলছেন? অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরিক এস্টিমেট, ঐতিহাসিক মূল্যায়নের দিক থেকে, দ্য হিস্টোরিক এস্টিমেট, ঐতিহাসিক মূল্যায়ন, মনে আছে কি? তো গত স্লাইডে বলেছিলাম যখন ইতিহাসের উপর আমরা গুরুত্ব দিই, ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে the historic estimate, Dryden and Pope are no doubt great poets of 18th century. ঐতিহাসিক দিক থেকে ড্রাইডেন আর পোপের উপরে তো কোনো কবি নাই। জন ড্রাইডেন রেস্টোরেশন পিরিয়ডের শ্রেষ্ঠ কবি, আলেকজান্ডার পোপ 18th সেঞ্চুরি সবচেয়ে বড় কবি। ঐতিহাসিক দিক থেকে তাদের তো কোনো মানে তাদের বিষয়ে কোনো আপত্তি নাই, তারা শ্রেষ্ঠ কবি। ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে দে আর রিয়েলি গ্রেট পোয়েটস। কিন্তু আর্নল্ড কিন্তু বলছেন, আর্নল্ড অবজার্ভস দ্যাট, আর্নল্ড খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বলছেন যে ড্রাইডেন এন্ড পোপ ওয়ার বেটার প্রোজ রাইটার দ্যান পোয়েটস। মানে তারা গদ্য লেখক হিসেবে বেশি সার্থক। তার মানে আর্নল্ড কিন্তু ইনডিরেক্টলি বলছেন যে পোপ, ড্রাইডেন তাদেরকে আসলে যতটা বেশি গুরুত্ব দেওয়া হয় কবি হিসেবে, তারা আসলে কবি হিসেবে ততটা গুরুত্ব পাওয়ার দাবিদার নন। হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ড্রাইডেন এন্ড পোপ তাদের গুরুত্ব আছে, কিন্তু ক্রিয়েটিভিটির দিক থেকে মানে ইনডিরেক্টলি বলছেন আর্নল্ড যে ড্রাইডেন এন্ড পোপের কিছু ঘাটতি আছে। তারা গদ্য লেখক হিসেবে খুব ভালো। ড্রাইডেন এন্ড পোপ দে আর বেটার প্রোজ রাইটার্স দ্যান পোয়েটস। তারা খুব ভালো গদ্য লিখতে পারে, কবিতা লেখার থেকে তাদের গদ্যের হাত ভালো। মানে কি ইনডিরেক্টলি বলছেন যে তাদের কবিতা লেখার ক্রিয়েটিভিটিতে ল্যাকিংস আছে, তাই তো? দ্য রেস্টোরেশন পিরিয়ড, ড্রাইডেনের পিরিয়ডের কথা বলা হচ্ছে। ড্রাইডেন হচ্ছে জন ড্রাইডেন, উনি হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের। দ্য রেস্টোরেশন পিরিয়ড ফেস দ্য নেসেসিটি অফ আ ফিট প্রোজ উইথ প্রপার ইমাজিনেটিভ কোয়ালিটি। This is what Dryden and Pope provided. Dryden and Pope তাদের সময় তাদের যুগের চাহিদা মিটিয়েছেন। তাদের যুগের চাহিদা ছিল গদ্য, এবং তারা কিন্তু খুব ভালোভাবে গদ্যের চাহিদা পূরণ করেছেন। কিন্তু কবিতার দিক থেকে তারা ততটা স্ট্রং নন। তার মানে ডেফিনেটলি দে আর নট ক্লাসিক পোয়েট, তাদের কবিতা ক্লাসিক পোয়েট্রি না। আর্নল্ড therefore concludes that they are classics not of poetry but of prose. মানে ইনডিরেক্টলি বলছেন, বুঝছেন বিষয়টা? আর্নল্ড বলছেন they are classics of prose not of poetry. তারা কবিতার জন্য ক্লাসিক না, তাদের লেখাগুলো, কবিতার লেখাগুলো ক্লাসিক না। তার মানে ড্রাইডেনের লেখা, ম্যাকফ্ল্যাকনো, পোপের লেখা, রেপ অফ দ্য লক, এগুলো কিন্তু ক্লাসিক পোয়েট্রি হিসেবে বিবেচনা করা যাবে না। তার মানে এগুলোর ওই সাবজেক্ট ম্যাটার ম্যানারে কোনো একটা সমস্যা আছে, হাই ট্রুথ সিরিয়াসনেস তাদের মধ্যে ঘাটতি আছে। বিশেষ করে সিরিয়াসনেস, হাই ট্রুথ সিরিয়াসনেস দুটোতেই ল্যাকিং আমরা পাই। তাহলে ড্রাইডেন এন্ড পোপ সম্পর্কে আর্নল্ডের মতামত কি? যে তারা দে আর ক্লাসিক্স অফ প্রোজ বাট নট অফ পোয়েট্রি। তাদের লেখা কবিতা ক্লাসিক হতে পারে না, হবে না। তাদের লেখা কবিতায় হাই ট্রুথ এবং সিরিয়াসনেস এর ঘাটতি আছে, ম্যাটার ম্যানারে ল্যাকিং আছে, হাই ট্রুথ সিরিয়াসনেস এর ল্যাকিং আছে। বুঝেছেন এইটুকু? ক্লিয়ার? আলেকজান্ডার পোপ, জন ড্রাইডেন এই সম্পর্কে তার মতামত কি বুঝেছেন? তারা খুব ভালো গদ্য লিখেছেন, তাদের লেখা গদ্য ক্লাসিক, কিন্তু তাদের লেখা কবিতা ক্লাসিক না। কেন ক্লাসিক না? কারণ ওই যে হাই ট্রুথ এবং সিরিয়াসনেস দুটোর ঘাটতি আছে। এরপর
উনি গ্রে, থমাস গ্রে সম্পর্কে কথা বলেছেন। এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড, এটা আপনারা 18th century 1 এ পড়েছেন আশা করি। আফটার ড্রাইডেন এন্ড পোপ, আর্নল্ড স্পিক্স অ্যাবাউট গ্রে, থমাস গ্রে। গ্রে সম্পর্কে উনি কি বলেছেন? গ্রে ডিড নট রাইট মাচ, গ্রে খুব বেশি কবিতা লিখে যেতে পারেননি, বাট যতটুকু লিখেছেন, বাট হোয়াট হি রোট ওয়াজ হাই পোয়েটিক ভ্যালু। গ্রে সম্পর্কে কিন্তু পজিটিভ কথা বলছেন, তাই না? ভালো করে দেখেন, কাগজ কলমে মার্ক করে রাখেন, থমাস গ্রে, 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 ইম্পর্টেন্ট, ফাইনাল, ফাইনাল জন্য ইম্পর্টেন্ট। গ্রে সম্পর্কে কি বলছেন? আর্নল্ড গ্রে সম্পর্কে কি বলছেন? খুব অল্প কিছু কথা। গ্রে খুব বেশি কিছু লিখেননি, কিন্তু যতটুকু লিখেছেন অসাধারণ, উচ্চ, কবিতার মান খুব উচ্চ। আর্নল্ড therefore considers গ্রে টু বি এ ক্লাসিক, তার মানে গ্রের কবিতায় সাবজেক্ট ম্যাটার এবং ম্যানার দুটোই হাই কোয়ালিটির। হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস, হাই ট্রুথ এবং সিরিয়াসনেস, হাই ট্রুথ এবং সিরিয়াসনেস, এই দুটো জিনিস থাকার কারণে আর্নল্ড গ্রেকে ক্লাসিক পোয়েট বলছেন। গ্রের কবিতাকে তিনি কি বলছেন? ক্লাসিক পোয়েট্রি বলছেন। এখন আপনাদের ফাইনালে প্রশ্ন আসতে পারে যে এই দুটো মিলিয়ে, সেকেন্ড আর থার্ড পয়েন্ট মিলিয়ে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে পোপ এবং ড্রাইডেনকে ক্লাসিক পোয়েট্রি বলছেন না, ক্লাসিক পোয়েট বলছেন না, কিন্তু গ্রেকে কেন ক্লাসিক পোয়েট বললেন? অ্যাকর্ডিং টু আর্নল্ড, ভালো করে লিখে রাখেন, প্লিজ রাইট ইট ডাউন, লিখে রাখেন, লিখছেন আপনারা, প্লিজ নোট। অ্যাকর্ডিং টু আর্নল্ড, শুনতে পাচ্ছেন? Yes, Yes, sir. sir. Yes, sir. আর্নল্ডের মতে ড্রাইডেন এবং পোপ তারা ক্লাসিক কবি না, কিন্তু গ্রে ক্লাসিক কবি। কেন? অ্যাকর্ডিং টু আর্নল্ড, আলেকজান্ডার পোপ and John Dryden, they are not classic poets, but Thomas Gray is classic poet. Explain. তখন কিন্তু আপনারা এই পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3 থেকে অ্যান্সার হবে। জন ড্রাইডেন তার লেখার মধ্যে হাই ট্রুথ এন্ড সিরিয়াসনেস আছে, হাই পোয়েটিক ভ্যালু, গ্রের কবিতার হাই পোয়েটিক ভ্যালু আছে। দেয়ারফর আর্নল্ড বলছেন গ্রের কবিতা ক্লাসিক কবিতা। থমাস গ্রে ইজ আ ক্লাসিক পোয়েট। এরপর আর্নল্ড স্পিক্স অ্যাবাউট রবার্ট বার্নস। রবার্ট বার্নস সম্পর্কে বলছেন, রবার্ট বার্নস ইন লেট 18th century and says that this is the period, এটা এমন একটা সময় রবার্ট বার্নস কবিতা লিখছেন, the personal estimate begins to affect the real estimate. রবার্ট বার্নসকে উনি জাজ করতে চাচ্ছেন না, কেন? কারণ আর্নল্ডের মতে রবার্ট বার্নস হচ্ছে যুগের দিক থেকে অনেক কাছে। এখন রবার্ট বার্নস যেহেতু প্রায় সমসাময়িক, ভালো করে খেয়াল করেন, রবার্ট বার্নস ইজ অলমোস্ট কন্টেম্পোরারি টু ম্যাথু আর্নল্ড, ম্যাথু আর্নল্ডের প্রায় সমসাময়িক। যেহেতু প্রায় সমসাময়িক, এখন কিন্তু এস্টিমেটটা রিয়েল হওয়ার চাইতে পার্সোনাল হওয়ার পসিবিলিটি বেশি। এজন্য কিন্তু ম্যাথু আর্নল্ড রবার্ট বার্নসের কবিতা জাজ করতে চাচ্ছেন না, রবার্ট বার্নসের কবিতা উনি ইভ্যালুয়েট করবেন না, কারণ ইভ্যালুয়েট করলে এটা পার্সোনাল এস্টিমেট হয়ে যাবে, পার্সোনাল ইভ্যালুয়েশন হয়ে যাবে। পার্সোনাল ইভ্যালুয়েশনের উনি পক্ষপাতী না। রবার্ট বার্নস উনি যেহেতু খুব বেশি সমসাময়িক, একেবারে অলমোস্ট কন্টেম্পোরারি, রিয়েল এস্টিমেট করাটা খুব কঠিন, পার্সোনাল জাজমেন্ট চলে আসবে, সেজন্য রবার্ট বার্নসের কবিতা উনি জাজমেন্ট করছেন না। তারপরে বার্নস সম্পর্কে আর্নল্ড বলছেন, মানে অলরেডি কিন্তু বলে দিয়েছেন, আর্নল্ড কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে যেহেতু বার্নস প্রায় সমসাময়িক, এখন কিন্তু জাজমেন্টটা পক্ষপাত দুষ্ট হবে, মানে আনবায়াসড কিন্তু হবে না। গত লেকচারে আমরা বলেছিলাম না যে একদম নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে জাজ করতে হবে। আর্নল্ড বলছেন যে তো সম্ভব না, এখন নট রিয়েলি পসিবল। তারপরেও প্রথমেই উনি এটা বলে নিয়েছেন যে আমি যদি করি তাহলে এটা কিন্তু রিয়েলের চাইতে পার্সোনাল এস্টিমেটটা বেশি হবে, এবং সেটার উনি ব্যাখ্যা করেছেন পরে যে কেন। Burns, according to Arnold, is a better poet of Scottish
দেন ইংলিশ। ম্যাথু আর্নল্ড বলছেন যে রবার্ট বার্নস, এক মিনিট, ওকে, রবার্ট বার্নস উনি খুব ভালো একজন স্কটিশ কবি, কিন্তু ইংলিশ কবি না। ভালো একজন স্কটিশ কবি কিন্তু ইংলিশ কবি না। এই যে চলে আসলো পার্সোনাল এস্টিমেট। তারপর উনি বলছেন লাইক চসারের মতো আর্নল্ড ডাজ নট কনসিডার বার্নস টু বি এ ক্লাসিক। চসারের মতোই, ভালো করে খেয়াল করেন, চসারের মতোই রবার্ট বার্নস ক্লাসিক কবি না, তার লেখা কবিতা ক্লাসিক না। কেন? বিকজ বার্নস টু ল্যাকস হাই সিরিয়াসনেস, কারণ বার্নসের কবিতাও ল্যাকিং আছে, হাই সিরিয়াসনেস এর ল্যাকিং আছে। বার্নসের কবিতা হাই সিরিয়াস না, এর মধ্যে সিরিয়াসনেস, গাম্ভীর্য নাই। হি কম্পেয়ার্স বার্নস টু চসার, এবং এরপরে তিনি চসারের সাথে বার্নসের তুলনা করেছেন। বার্নস ম্যানার অফ প্রেজেন্টেশন হাইলাইট করছি, এখানে বার্নসের সাথে চসারের একটা তুলনা হয়েছে। রবার্ট বার্নসের কবিতার সাথে চসারের একটা তুলনা হয়েছে। তার মানে এই পয়েন্টটার সাথে আমরা কানেক্ট করব, নিয়ে যাই আপনাদেরকে। এই যে সামারি 8 এর লাস্ট পয়েন্ট চসার, এটার সাথে আপনারা কিন্তু কানেক্ট করবেন। এই যে সামারি 8 এর লাস্ট পয়েন্ট চসার, এখানে চসার সম্পর্কে বলা আছে, এটার সাথে কানেক্ট হবে 10 এর ফার্স্ট পয়েন্ট, 8 এর লাস্ট পয়েন্টের সাথে 10 এর ফার্স্ট পয়েন্ট। কি বলছেন? বার্নসের সাথে চসারের একটা তুলনা আমরা পাচ্ছি। প্রথমেই বলে দিচ্ছেন যে বার্নস চসার এরা কেউই ক্লাসিক পোয়েট না। বার্নসের কবিতা, চসারের কবিতা কোনোটাই ক্লাসিক পোয়েট্রি না। কেন? কারণ দুইজনেরই কবিতায় গাম্ভীর্যের অভাব আছে, হাই সিরিয়াসনেস এর অভাব আছে। তাদের লেখায় হাই ট্রুথ আছে, কিন্তু হাই সিরিয়াসনেস এর অভাব আছে। এরপরে উনি বার্নসের সাথে চসারের একটা তুলনামূলক আলোচনা করেছেন, ইম্পর্টেন্ট। হাউ ডিড আর্নল্ড কম্পেয়ার্ড চসার উইথ বার্নস? বার্নসের সাথে চসারের তুলনা কিভাবে হলো? রবার্ট বার্নসের সাথে চসারের তুলনা কিভাবে হলো? বার্নসের ম্যানার অফ প্রেজেন্টেশন ইজ ডিপার দেন অফ চসার। চসারের যে প্রেজেন্টেশন, তার থেকে বার্নসের প্রেজেন্টেশনটা অনেক বেশি ডিপ। প্রেজেন্টেশনের দিক থেকে বার্নস এগিয়ে আছেন। অ্যাকর্ডিং টু রিয়েল এস্টিমেট, যদি আমরা ক্রিয়েটিভিটির দিক থেকে দেখি, according to real estimate, Burns lacks the high seriousness of the classic. বার্নসের কবিতায় হাই সিরিয়াসনেস এর অভাব আছে, চসারের কবিতায়ও হাই সিরিয়াসনেস এর অভাব আছে, বার্নসের কবিতায়ও হাই সিরিয়াসনেস এর অভাব আছে, দুজনেরটাতেই গাম্ভীর্যের অভাব আছে। but his poetry nevertheless has truthful substance and style. স্টাইলের দিক থেকে আমরা চসারকে বলেছি লিকুইড স্টাইল, মানে ওনার লেখার মধ্যে স্টাইল আছে। বার্নস স্টাইলের দিক থেকে এগিয়ে আছেন। সাবজেক্ট ম্যাটার, কবিতার বিষয়বস্তুর দিক থেকেও দুজনে হাই ট্রুথের কথা বলেছেন। চসার বলেছিলেন হিউম্যান লাইফ এন্ড নেচার, বার্নসও কিন্তু সেই হিউম্যান লাইফ এবং নেচারের কথাই বলছেন। ওনারও কিন্তু সাবজেক্ট ম্যাটারের দিক থেকে কি আছে, এই যে ট্রুথফুল সাবস্টেন্স, মানে উনাদের সাবজেক্ট ম্যাটার ঠিক আছে। চসার এবং বার্নস দুজনেরই সাবজেক্ট ম্যাটার, হাই ট্রুথ ঠিক আছে, কিন্তু দুজন একটা জায়গায় একটু ঘাটতি আছে, ল্যাকিং, সেটা হচ্ছে হাই সিরিয়াসনেস। তাদের কবিতায় গাম্ভীর্যের অভাব আছে, ল্যাকিংস। এই কথাটা আর্নল্ড বলছেন যে চসার এন্ড বার্নস, জেফ্রে চসার, রবার্ট বার্নস, এরা দুজনেই এদের লেখায় গাম্ভীর্য, সিরিয়াসনেস এর ল্যাকিংস আছে, এবং এই জন্যই এদের দুজনের কেউই ক্লাসিক কবি না, এদের দুজনের কারো কবিতাই ক্লাসিক পোয়েট্রি না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? প্লিজ রেসপন্স। Yes, sir. Yes, sir. এটা কিন্তু ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। তাহলে 8 এর সাথে 10, আবারও বলছি, এই যে 8 এর লাস্টের, এই যে এই সামারি 8 এর লাস্ট পয়েন্টের সাথে সামারি 10 এর ফার্স্ট পয়েন্ট, আমি কিন্তু এগুলো আর বলবো না। এরপরে then Arnold moves on speak about Byron, Shelley, Wordsworth. লর্ড বাইরন, পার্সি বিশি শেলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জাজমেন্ট করতে গিয়ে থেমে গেছেন।
does not pass any judgment on their poetry. আর্নল্ড বলছেন যে তাদের কবিতা আমি জাজ করব না। I will not judge their poetry. কেন? Arnold believes that his estimate of these poets will be influenced by his personal passion. এদেরকে তুলনা করতে গেলে এরা যেহেতু সমসাময়িক, এরা যেহেতু প্রায় কন্টেম্পোরারি, এদের লেখা জাজমেন্ট ঠিক মতো হবে না, এবং এদের কবিতা ইজ টু ইয়াং টু বি জাজড। একটা কবিতা জাজ করতে হলে মিনিমাম 200 বছর অপেক্ষা করতে হয়, অ্যাট লিস্ট 200 ইয়ার্স, মিনিমাম 200 ইয়ার্স। মিনিমাম 200 বছর অপেক্ষা না করলে কিন্তু জাজমেন্টটা রিয়েল হয় না। এখন বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ এরা খুবই নতুন। আর্নল্ড বলছেন যে এদের কবিতা আমি যদি এখন জাজ করতে যাই, আমার ব্যক্তিগত প্যাশন, পার্সোনাল জাজমেন্ট হয়ে যাবে, as they are closer to his age than classics, and also because their writings are more of a personal nature. এবং বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ এদের কবিতাগুলো হচ্ছে অনেকটাই ব্যক্তিগত লেখা। ওই যে সাবজেক্টিভিটি, আপনারা যারা রোমান্টিক লিটারেচার পড়েছেন তারা জানেন, সাবজেক্টিভিটি, ইন্ডিভিজুয়ালিটি, ইনটিউশন, যেহেতু পার্সোনাল জিনিসটা অনেক বেশি, সাবজেক্টিভিটি যেহেতু অনেক বেশি, ইনটিউশন, ইমোশন, ফিলিং যেহেতু অনেক বেশি, অতএব এই জিনিসটা কিন্তু এখনই জাজ করার মতো সময় না। ইট নিডস অ্যাট লিস্ট 200 ইয়ার্স। এই জন্য কিন্তু আর্নল্ড বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থের কবিতা জাজ করতে চাচ্ছেন না। এটা একটা ছোট কোশ্চেন হতে পারে যে আর্নল্ড কেন বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থের কবিতা জাজ করতে চাচ্ছেন না, কেন করেন নাই জাজমেন্ট? কারণ দেয়ার কবিতা, দেয়ার পোয়েট্রি ইজ টু ইয়াং টু বি জাজড। জাজমেন্ট করলে এটা পার্সোনাল এস্টিমেট হয়ে যাবে, পার্সোনাল জাজমেন্ট হয়ে যাবে, এটা কিন্তু প্রপার রিয়েল জাজমেন্ট হবে না। এটা একটা সমস্যা। তারা অনেক বেশি কন্টেম্পোরারি, আরেকটা হচ্ছে তাদের লেখা অনেক বেশি পার্সোনাল, এটাও একটা সমস্যা। পার্সোনাল রাইটিং গুলো জাজ করা একটু প্রবলেম আছে। পার্সোনাল রাইটিং গুলোতে আপনি ওই হাই ট্রুথ, সিরিয়াসনেস আপনি ওইভাবে খুঁজে বের করতে একটু সমস্যা হবে। যেগুলো ব্যক্তিগত কবিতা, মানে নিজের মনের কথা লিখছেন, ওখানে কিন্তু হাই ট্রুথ, সিরিয়াসনেস মেইনটেইন করা খুব টাফ। এবং আর্নল্ড কিন্তু ওই ক্লাসিক পোয়েট্রি এবং টাচস্টোন পোয়েট্রি দুটো যেহেতু একই বলছেন, যে ক্লাসিক পোয়েট্রি হলেই টাচস্টোন পোয়েট্রি হতে পারে, কখন হবে? যখন এটার মধ্যে হাই ট্রুথ এন্ড সিরিয়াসনেস, সাবজেক্ট ম্যাটার, ম্যানার, হাই ট্রুথ, সিরিয়াসনেস থাকবে। শেষে এসে এগুলো একদম সিম্পল কথা, একদম সহজ, বুঝতে কোনো সমস্যা নাই। লাস্ট স্লাইডটা একেবারে সহজ। আর্নল্ড স্পিক্স অ্যাবাউট দ্য সেলফ প্রিজার্ভেশন অফ দ্য ক্লাসিক্স। আর্নল্ড বলছেন যেগুলো সত্যিকারের ক্লাসিক লিটারেচার সেগুলো আজীবন, চিরজীবন টিকে থাকবে। এগুলোর কোয়ালিটিটাই এমন, এগুলো সবসময় টিকে থাকবে, এগুলো কখনো ধ্বংস হয়ে যাবে না, কখনো হারিয়ে যাবে না। ক্লাসিক্স এগুলো কখনো হারাবে না। লাস্টের পয়েন্টে আসেন। আর্নল্ড says that this is the result of the self-preserving nature of humanity. যতদিন মানুষ, মানবতা টিকে থাকবে ততদিন ক্লাসিক্স লিটারেচার টিকে থাকবে। হিউম্যান নেচার উইল রিমেইন দ্য সেম থ্রুআউট দ্য এজেস। মানুষ যতই উন্নত হোক না কেন, যতই মানুষের পরিবর্তন হোক না কেন, মানুষের যে মূল নেচার সেটা একই রকম থাকবে। and preserving themselves from being lost in time. মানবতা টিকে থাকবে, এটা হচ্ছে আর্নল্ডের বিশ্বাস। মানুষের মধ্যে কি মানবতা টিকে থাকবে, এটা আর্নল্ডের বিশ্বাস। যদিও আমরা এখন এই সময়ে এসে অনেক সন্দেহ পোষণ করি যে মানবতা কি আসলে টিকে আছে, তারপরে আর্নল্ড বলছেন না, তার বিশ্বাস আছে যে মানুষ যতই পরিবর্তন হোক না কেন, যতই মানুষ যান্ত্রিক আধুনিক হোক না কেন, তার মানবতা টিকে থাকবে। এবং মানুষ যতদিন টিকে থাকবে কবিতাও টিকে থাকবে, মানুষের মন যতদিন টিকে থাকবে কবিতাও টিকে থাকবে, ক্লাসিক পোয়েট্রি টিকে থাকবে। এই কথাটাই লাস্টে বলেছেন। এটা জাস্ট একটু আইডিয়া রাখবেন, এটা ফাইনালের জন্য ওইভাবে না পড়লেও হবে। তবে আপনাদের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট স্লাইড গুলো আপনাদের সাথে অলরেডি আলোচনা করে ফেলেছি। দিস আর ইম্পর্টেন্ট ফর ইউর ফাইনাল। কোশ্চেন গুলো বলে দিয়েছি, আশা করি আপনারা নোট রেখেছেন। আমি তারপরে হ্যাঁ, আমাদের আর কয়টা ক্লাস হবে? আমাদের আর 2টা ক্লাস দরকার। আমাদের আর 2টো ক্লাস আমরা করব। আমাদের আর 2টো ক্লাসের পরে আমরা ফাইনালে চলে যাব। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দেই,
এটা তো আমি আগের লেকচারে আলোচনা করেছি, এটা আর আজকে আর আলোচনা করব না, ওটা লাস্ট 12 নম্বর লেকচার শুনে নেবেন। আজকে আমরা কি কি পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আমরা হালকা করে বলি। এই যে সামারি 5 এর স্লাইড প্রথম দিকে টাচস্টোন মেথডের ডেফিনিশন খুব সংক্ষেপে আছে এই লাইন, ফার্স্ট লাইনের সাথে আমরা কানেক্ট করব সামারি 6 এর ফার্স্ট পয়েন্ট, তাহলে আমাদের ডেফিনিশন অফ টাচস্টোন মেথড পেয়ে যাব। টাচস্টোন মেথডের সংজ্ঞা সামারি 5 এর ফার্স্ট লাইন, সামারি 6 এর ফার্স্ট পয়েন্ট। তারপর লঙ্গিনাসের আইডিয়া, লঙ্গিনাসের কোন আইডিয়া দ্বারা আর্নল্ড ইন্সপায়ার্ড সেটা এখানে আছে, দ্য আইডিয়া অফ সাবলিমিটি। এই যে দ্য আইডিয়া অফ সাবলাইম, লঙ্গিনাসের আইডিয়া অফ সাবলাইম সেটা কি এটা পড়বেন। তারপর এডিসন ক্লাসিক লিটারেচার সম্পর্কে কি বলেছেন সেটা এখানে আছে, এডিসন ক্লাসিক লিটারেচার সম্পর্কে কি বলেছেন। এবং এই যে এটার সাথে এটাও কিন্তু আসবে যে ক্লাসিক লিটারেচার পড়ে কেউ যদি আনন্দ না পায় সেটা লেখকের দোষ না, সেটা পাঠকের ঘাটতি। এরপর টাচস্টোন মেথড ডেফিনিশন তো গেলই, এরপরে টাচস্টোন মেথডের মাধ্যমে কিভাবে জাজ করবে এটা পরের পয়েন্টে আছে, যে কিভাবে টাচস্টোন মেথডের মাধ্যমে জাজ করবে পরের পয়েন্টে। এরপরে কাদের কাদের কবিতা টাচস্টোন পোয়েট্রি, এটা হচ্ছে তার পরের পয়েন্ট আছে, হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন। কেন কেন তাদের কবিতা টাচস্টোন পোয়েট্রি? কারণ দে পজেস হাই পোয়েটিক কোয়ালিটি। হাই পোয়েটিক কোয়ালিটি মানে কি এটা আমাদের পরের পয়েন্টে আছে। হাই পোয়েটিক কোয়ালিটি কি, কোথায় আমরা পাবো? ম্যাটার অ্যান্ড ম্যানার। তার মানে আমাদের স্লাইড 6 এর থার্ড পয়েন্টের সাথে 3 নম্বর পয়েন্টের সাথে কানেক্ট আছে স্লাইড 7 এর ফার্স্ট পয়েন্ট। এগুলো কিন্তু আপনাদের কানেকশন বের করতে হবে, আমি তো অলরেডি বলেছি, এটা আপনাদের মাথায় রাখতে হবে যে হাই পোয়েটিক কোয়ালিটি কোথায় পাবো? ম্যাটার এবং ম্যানারে। ম্যাটারে কি থাকবে? হাই ট্রুথ। ম্যাটারে কি থাকবে? হাই ট্রুথ। সাবজেক্ট ম্যাটার কি হবে? হাই ট্রুথ। ম্যানার কি হবে? সিরিয়াসনেস। সিরিয়াসনেস কিভাবে আসবে? সুপিরিয়র ডিকশন থেকে। এরপরে ক্রিটিকের দায়িত্ব কি? ক্রিটিকের দায়িত্ব হচ্ছে আগের স্লাইডের লাস্ট পয়েন্ট। ক্রিটিকের কাজ কি? পয়েন্টিং এট দ্য স্পেসিমেন্ট অফ হাই পোয়েটিক কোয়ালিটি। গ্রেট পোয়েট্রি ব্যাখ্যা করার প্রয়োজন নাই, শুধু হাইয়েস্ট পোয়েটিক কোয়ালিটি সংক্রান্ত পোয়েট্রিটাকে দেখিয়ে দিতে হবে। তারপরে এই যে urges critic to apply the Tuston method to analyze and rate poetry, কবিতাকে শুধু অ্যানালাইজ করলেই হবে না, সেটাকে রেটিং দিতে হবে, উন্নত মানের নাকি উন্নত মান আছে নাকি নাই, এবং থাকলে কতটুকু, রেটিং দিতে হবে। এরপরে ইনফ্লুয়েন্স অফ ফ্রেঞ্চ পোয়েট্রি, এটা হচ্ছে সামারি 7 এর লাস্ট স্লাইড এবং সামারি 8 এর ফার্স্ট স্লাইড, এই দুটো কানেকশন। এরপর চসার সম্পর্কে কি বলেছেন? চসার সম্পর্কে কি বলেছেন? এই যে সামারি 8 এর সেকেন্ড এন্ড থার্ড পয়েন্ট, সামারি 8 স্লাইডের পয়েন্ট 2 পয়েন্ট 3। এরপর আমরা এখানেই বলে রাখি চসারের সাথে কানেকশন কিন্তু রবার্ট বার্নসের আছে স্লাইড 10 এ, সামারি 10 এ যে বার্নস সম্পর্কে পড়েছি সেটার সাথে কানেকশন যাবে। এখানে ড্রাইডেন, পোপ, গ্রে, এই প্রথম তিনটা পয়েন্টকে আপনারা একসাথে পড়বেন। সামারি 9 এর প্রথম তিনটা পয়েন্টকে একসাথে পড়বেন, যে ড্রাইডেন, পোপ এবং গ্রে এই তিনজনের সম্পর্কে, এই তিনজন 18th সেঞ্চুরি পোয়েট সম্পর্কে আর্নল্ডের মতামত কি, কমেন্ট কি। বার্নসের সাথে এই যে আমরা চসারের পড়েছি যে বার্নস সম্পর্কে প্রথমেই বলেছেন যে বার্নস তো প্রায় সমসাময়িক, জাজ করতে গেলে সেটা রিয়েল জাজমেন্ট, রিয়েল এস্টিমেট না হয়ে বরং পার্সোনাল হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, এবং সেটার পসিবিলিটিটা উনি পরে এক্সপ্লেন করেছেন। এই যে যেহেতু চসারের সাথে মিলাচ্ছে, চসারের সাথে মিলাচ্ছে মানে কি, যাতে পার্সোনাল যাতে না হয়। বার্নসকে যাও করা গেল, এরপরে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, বাইরন তাদেরকে তো জাজই করতে চাচ্ছেন না। কেন জাজ করতে চাচ্ছেন না? এটাও একটা শর্ট কোয়েশ্চেন। কারণ এদেরকে জাজ করলে সেটা পার্সোনাল জাজমেন্ট হয়ে যাবে, কারণ দে আর টু কন্টেম্পোরারি এবং তাদের লেখা হচ্ছে পার্সোনাল নেচার। তাদের রোমান্টিক পোয়েট্রি তো হাইলি সাবজেক্টিভ, সেগুলো ওইভাবে আসলে জাজমেন্ট করা যায় না। হাইলি সাবজেক্টিভ মানে কি, এখানে ইনডাইরেক্টলি আর্নল্ড বলছেন এখানে পার্সোনাল কবিতা মানে এখানে হাই ট্রুথ এবং সিরিয়াসনেস এর ঘাটতি থাকতে পারে। এই তো
এখান থেকেই আপনাদের ফাইনালে কোয়েশ্চেন আসবে। আজকের যে লেকচার, আজকের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। আজকের লেকচার থেকে আপনাদের মনে করেন প্রায় 50% কোয়েশ্চেন চলে আসবে ফাইনালে। আর আপনাদের ফাইনালে কিন্তু 25 মার্ক ভাইভাই, 25 মার্কস ভাইভা, আর অনলি 15 মার্কস আপনাদের রিটেন আছে। আমি কোয়েশ্চেনটা যত তাড়াতাড়ি আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা একদিন আগেই পেয়ে যান। 4 তারিখ থেকে তো আমাদের ফাইনাল, আপনারা যেন 3 তারিখের মধ্যে কোয়েশ্চেন পেয়ে যান, সেটা আমি দিয়ে দিব। আর আপনারা টেনশন করার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আপনারা হচ্ছে আমি যে কথাগুলো বললাম, আমার কথাগুলো শুধু বুঝলেই হবে, কোনো ব্যাপার না। আমি যা বললাম, আমি যা এক্সপ্লেন করলাম, এর মধ্য থেকে আমি ফাইনালে কোশ্চেন করব। একটা ওয়ার্ডও আমার পড়ানোর বাইরে আসবে না। নট আ সিঙ্গেল ওয়ার্ড উইল কাম আউটসাইড অফ মাই এক্সপ্লেনেশন। যা বলছি এর মধ্য থেকেই কোশ্চেন হবে। আপনাদের কারো কোনো কথা আছে? স্যার 50-50 বলছেন স্যার। না না না, 50-50 করা যাবে না। কারণ এই এটার কিছু, এটার এই সাবজেক্টটার আমাদের হাতে সময় নাই। তো এটা হচ্ছে সময় যেহেতু নাই, সেই ক্ষেত্রে মানে এতদিনের যে আমাদের জাজমেন্ট, সেই হিসেবে দেখা গেল যে যখন আপনাদের সময় না থাকে, তখন আপনাদেরকে যদি আমি রিটেন দেই, তখন আপনারা লিখতে গিয়ে আর পড়ার সুযোগ পান না। আপনাদের পড়ার সময়টা বেশি দিচ্ছি, লেখা কম। পড়ে আমাকে ভাইভাতে শুধু আপনি বুঝাবেন যে আপনি বুঝেছেন। আপনাদের পড়ার সময়টা বেশি দিচ্ছি, লেখা খুব অল্প রাখছি। এটা আপনাদের পড়ার সময়টা বেশি দেওয়ার জন্য, আপনারা বেশি পড়বেন। জি স্যার। আমি আমার শুধুমাত্র রেকর্ডিংটা খেয়াল রাখবেন। এর মধ্য থেকেই সব কোশ্চেন আসবে। যা যা ব্যাখ্যা করেছি এর মধ্য থেকে আপনি যতটুকু পারেন ততটুকু অ্যান্সার করবেন, ইনশাআল্লাহ ভালো হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি তাহলে রেকর্ডিং শেষ করছি। রেকর্ডিং শেষ হওয়ার পরে যদি আপনাদের আরো কোনো কথা থাকে আপনারা বলতে পারবেন। আমি তাহলে আজকের মতো রেকর্ডিংটা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।